ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকে আমরা প্রফেশনাল এক্সেল এর থার্ড ক্লাসে চলে এসেছি। বিগত ক্লাসের কিছু টপিক আমাদের বাকি ছিল, তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স দুই রকমের হয়, একটা হচ্ছে স্যাম্পলের জন্য আর একটা হচ্ছে পপুলেশনের জন্য। এখন স্যাম্পল কি পপুলেশন কি এই ব্যাপারটা আগে আমাদের একটু বুঝে নিতে হবে। আমি যদি একটু থিওরিটিক্যালি আলোচনা করি, সেটা হচ্ছে এই, ধরেন আপনি তথ্য সংগ্রহ করবেন। হ্যাঁ, ধরেন একটা ক্লাসরুম, সেখানে 50 জন স্টুডেন্ট আছে। এখন আপনি তথ্য সংগ্রহ করবেন যে কোনো বিষয়ে, যে এই ক্লাসে যারা যারা আছে তাদের অ্যানুয়াল পরীক্ষার মার্কসটা কত। হুম, এই বিষয়ে আপনি হচ্ছে তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন। তো যখন আপনি এই সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন, 50 জন স্টুডেন্টের থেকেই তথ্য নেবেন, তখন আমরা তাকে বলবো যে আমরা পপুলেশন থেকে তথ্যটা নিয়েছি। বুঝতে পেরেছি? আর যদি এরকম হয় যে আমি তাদের মেধাটাকে নির্ণয় করার জন্য কিংবা এটার ইভালুয়েট করার জন্য আমি যদি 50 জন থেকে তথ্য না নিয়ে এই randomly 10-12 জন থেকে তথ্যটা কালেক্ট করি, তখন সেটা হবে ওই পপুলেশনের স্যাম্পল থেকে আমি তথ্য কালেক্ট করলাম। এটা হচ্ছে আসলে বেসিক ধারণা। আর আমাদের দেশে পপুলেশন থেকে তথ্য সাধারণত স্ট্যাটিস্টিক্স এর কোনো ব্যাপারেই পপুলেশন থেকে তথ্য নেওয়া হয় না সাধারণত। কেন? কারণ হচ্ছে এটা বেশ সময় সাপেক্ষ হয়। কারণ আপনি চিন্তা করে দেখেন, 10 জন থেকে তথ্য নিতে আপনার সময় যতটুকু লাগবে, 50 জন থেকে তথ্য নিতে তার চেয়ে বেশি সময় লাগবে। এটা স্বাভাবিক কথা। এবং এটা একাধারে কিন্তু ব্যয়বহুল। 10 জন থেকে তথ্য নিতে আপনার যে পরিমাণ খরচ হবে, 50 জন থেকে নিতে তার চেয়ে বেশি খরচ হবে। কাজেই আমরা যখনই কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি কিংবা কোনো ডেটা রিলেটেড অ্যানালাইসিস করি, সেই তথ্যগুলো সাধারণত স্যাম্পল থেকেই হয়। ঠিক আছে? এখন বাংলাদেশে কি তাহলে কিংবা কোনো দেশেই কি তাহলে পপুলেশন থেকে তথ্য কালেক্ট হয় না? হয়। ওই যে আমরা আদমশুমারির কথা শুনেছি না? প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের দেশে সকল বাসা থেকে তথ্য সংগ্রহ করা হয়। আদমশুমারি করা হয়। হ্যাঁ? এটা কিন্তু পপুলেশন। সবার থেকে যখন তথ্য সংগ্রহ হচ্ছে তখন সেটা পপুলেশন হিসেবে কাউন্ট হবে। এখন কথা হচ্ছে যে ভ্যারিয়েন্স বলেছিলাম দুই রকম। একটা হচ্ছে স্যাম্পল ডেটা থেকে বের করা, আর একটা হচ্ছে পপুলেশনের ডেটা থেকে বের করা। এই ভ্যারিয়েন্স এর ব্যাপারটা আসলে কি? আমি ভ্যারিয়েন্স এর সূত্রটা পাশে দিয়ে দিয়েছি। এই সূত্রটা সম্পর্কে আপনাকে এটা বুঝতে হবে। এই যে আমি যদি উপরের সূত্রটার দিকে একটু লক্ষ্য করেন, যদি আপনারা সবাই, এটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? এটাকে বলা হয় সিগমা। সিগমা স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে সামেশন। সামেশন মানে যোগ। হ্যাঁ, যোগফল। ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি দেখছি? এক্স মাইনাস মিউ। এই মিউ দিয়ে আসলে মিন বোঝানো হয়। লাস্ট ক্লাসে আমরা গড় সম্পর্কে জেনেছিলাম, তাই না? এই গড়কে এই এইচ সিম্বলটা দিয়ে ডিনোট করা যেতে পারে। হ্যাঁ, দুই ভাবে ডিনোট করা হয়। একটা হচ্ছে এরকম একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, আরেকটা হচ্ছে এরকম এক্স বার দিয়ে ডিনোট করা হয়। দুইটাই ঠিক আছে। হ্যাঁ, তবে মিউ ব্যবহার করা হয় যদি সেটা পপুলেশন থেকে তথ্য সংগ্রহ করে তার গড় যদি আমরা বের করি, অর্থাৎ ওই যে 50 জন স্টুডেন্ট থেকে যদি তথ্য সংগ্রহ করে তার থেকে যদি আমি গড় বের করি, তখন আমি তাকে সাংকেতিক ভাষায় বলবো মিউ। আর যদি 10 জন থেকে তথ্য সংগ্রহ করে, হ্যাঁ, কোনো তথ্য প্রকাশ করা হয়, তখন সেখানে সেই গড়টাকে অ্যাড্রেস করা হবে এক্স বার দিয়ে। এই হচ্ছে দৃশ্যত পার্থক্য। ঠিক আছে? এখন আমি একটু বুঝার চেষ্টা করি যে আসলে ভ্যারিয়েন্স বিষয়টা কি। ভ্যারিয়েন্স বিষয়টা হচ্ছে যে এক্স মাইনাস মিউ। এক্স গুলা কি? এক্স গুলা হচ্ছে আসলে এই যে প্রতিটা সংখ্যা। ধরেন হচ্ছে এগুলাই হচ্ছে আপনার তথ্য। এই প্রতিটাই হচ্ছে এক একটা এক্স। তাহলে এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এভাবে যতগুলো আছে, ধরেন এখানে 16টা আছে, তো 16টা হচ্ছে, 16 নাম্বারটা কি? এক্স সিক্সটিন। X16 রাইট, এক্স্যাক্টলি। তাহলে এক্স সিক্সটিন। তাহলে এখানে আসলে সূত্রের ব্যাপারটা কি হয়? যে এখানে প্রথমে একটা যোগ দেওয়া হয়। প্রথম এক্সটা কি? এটা, তাই না? এটা, এটার থেকে হচ্ছে এর এভারেজটা বাদ দিব। আচ্ছা, এভারেজটা কত আমাদের এখানে? কারণ আমি একটু লিখি,
দেখি একটু আপনাদেরকে ভালোভাবে বোঝানো যায় কিনা। মিন, এই মিনটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? ধরেন এটাই পপুলেশন এখন। পপুলেশনের ডেটা। তো মিন কত আমাদের এখানে? এভারেজ এটা হচ্ছে আমাদের মিন, অর্থাৎ এই মিউ। তখন আসলে ব্যাপারটা কি দাঁড়ায়? প্রথমে আসলে এই এক্স থেকে মিউ বাদ দেওয়া হয়। অর্থাৎ এটার থেকে এটা বাদ দিব। গড়কে বাদ দিব। তো ফার্স্ট রেজাল্ট কি আসে আমরা একটু দেখি তো। ইকুয়াল this one minus this one. আচ্ছা, এখানে আমি কি করছি সেটা এখন আর আপনাদের বোঝার দরকার নেই। হ্যাঁ, আমি জাস্ট করি, আপনারা দেখেন। খেয়াল করে দেখেন, সবগুলোর সাথে সবগুলার যখন বিয়োগ দেওয়া শেষ, দাঁড়ান তো 1 মিনিট। আচ্ছা, ভুল ইনফরমেশন আসছে। পাশে করি, পাশে করলে ভালো হবে। এইটা মাইনাস কত? এখানে হচ্ছে x1, x1 মাইনাস হচ্ছে মিউ। ঠিক আছে? কত আসলো? 12.34 থেকে যদি আমি 37.83 বাদ দিয়ে দিই, তখন আমার এই রেজাল্ট আসে, একটা ঋণাত্মক মান, তাই না? নেগেটিভ ভ্যালু আসবে। এবার আমি কি করলাম? জাস্ট ড্র্যাগ ডাউন করলাম। ড্র্যাগ ডাউন করলে কি হবে? এটার থেকে মিউ বাদ হয়েছে একবার, এটার থেকে মিউ বাদ হয়েছে একবার, এটার থেকে মিউ বাদ হয়েছে। কিছু ঋণাত্মক আসছে, আবার কিছু ধনাত্মক মান আসছে, কিছু নেগেটিভ আসছে, কিছু পজিটিভ আসছে, তাই না? এভাবেই তো। এই মিউটা তারপর হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি যে এই যে মানগুলো আসছে, আমি এখানে আরেকটা গ্যাপ তৈরি করি, দাঁড়ান। সরি, ভুল জায়গায় ইনসার্ট দিয়েছি, সরি। খেয়াল করে দেখেন, x মাইনাস মিউ, এটা হচ্ছে সব এক একটা x1 x2 x3 x4 এভাবে কিন্তু আসছে। তার মানে এই সবগুলোর মাইনাস করা হয়েছে। এবার আমি যদি সূত্রের দিকে একটু লক্ষ্য করি, কি দেখব? x মাইনাস মিউ হোল স্কোয়ার, তার মানে এই সবগুলোকে আবার আমার স্কোয়ার করতে হবে, তাই না? তো স্কোয়ার কিভাবে করা যায়? স্কোয়ার মানে কি? এই সংখ্যায় এটা দিয়ে আবার গুণ হয়ে যাবে। এটা দিয়েই যদি এটাকে আবার গুণ দেই, তখনই তো স্কোয়ার বের হয়ে যাবে, তাই না? এই স্কোয়ার বের হয়ে গেল। সরি, এখানে আবার কি আছে এগুলো? তাহলে আমরা কি পেয়ে গেলাম? x মাইনাস মিউ হোল স্কোয়ারের রেজাল্ট কিন্তু আমরা সবগুলো পেয়ে গেলাম, তাই না? এখন বলছে সামেশন। সামেশন মানে কি? এই সবগুলার যোগ। আমরা একটা সূত্র শিখেছিলাম, আমরা শর্টকাট শিখেছিলাম, আমরা শর্টকাট ইউজ করি, আসেন। এই যে আমার রেজাল্ট, অর্থাৎ এই উপরের যেটা, উপরের কিন্তু এটা বসে যাবে, এই যে 10,018.99 সামেশন x মাইনাস মিউ হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে আসলে এটা বের হয়ে গেল। এখন এটাকে যদি আমি কত দিয়ে ভাগ করব? যদি আমি n দিয়ে ভাগ করি, এখানে যতগুলো ডিজিট আছে, এখানে কয়টা ছিল? 16টার মতো ছিল, তাই না? কয়টা ছিল? 16। দেখি তারপরেও কাউন্ট, 16টা। এখন খেয়াল করে দেখি, এই সিগমা স্কোয়ার মানে কি? এই রেজাল্টটা ডিভাইডেড বাই 16, এই হচ্ছে আমার এই যে সিগমা স্কোয়ার, অর্থাৎ পপুলেশন ভ্যারিয়েন্স। বুঝতে পারলাম? ম্যানুয়ালি যদি আমরা এটা করি, তাহলে আনসার এটা আসবে, এই যে এটা আসবে আনসার। কিন্তু আমাদের আসলে এত কষ্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে? এত কষ্ট করার প্রয়োজন নাই, আমাদেরকে খুব সহজভাবেই আমরা পপুলেশনের জন্য এটা করতে পারি। সেটার জন্য কি করব? var ডট পি মানে কি? পপুলেশন ভ্যারিয়েন্স ডট পপুলেশন। কি করলাম? এখানে সিনট্যাক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3, অর্থাৎ এই ফাংশনের ভিতরে এই ফর্মুলা অলরেডি সেট করা আছে। শুধু আমাকে সে জিজ্ঞেস করছে যে নাম্বার গুলো আসলে কি, মানে এক্স গুলো আসলে কোনগুলা। তো এক্স গুলা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। একদম অ্যাকিউরেট রেজাল্ট, দেখেছেন?
একদম মিলে গেল না? 626.2 626.2 পেলাম? হ্যালো, জি, সবাই কি পেয়েছি। বুঝতে পেরেছি কিনা? আমরা যদি সূত্রের দিকে একটু লক্ষ্য করি তাহলে সূত্র বুঝে বুঝে যদি আমরা করি, হ্যাঁ, তাতে যা আসতেছে এর সূত্রর সাথে এই ফর্মুলা ব্যবহার করে ঠিক একই রেজাল্ট আনা সম্ভব। এক্সেল বেশ স্মার্ট এবং ইজিয়ার, দ্যাটস ওয়াই আপনার বড় কাজকে সে সহজ করে দিল। ম্যানুয়ালি করলে দেখেন কত কিছু করতে হতো। প্রথমে হচ্ছে ডিফারেন্স গুলা বের করতে হতো, তারপর আবার সেগুলোর স্কোয়ার বের করতে হতো, তারপর আবার সেটার যোগফল বের করতে হতো, আবার ভাগ দিতে হতো। এক বিশাল প্রসেস। সেই প্রসেসটাকে এক এক কথায় শেষ করে দিল অল্প সময়ের মধ্যে। পারা যাবে? আমরা সবাই কি বুঝতে পারলাম কিনা? এটা একটু ক্রিটিক্যাল লাগলে আবার বলবো, সমস্যা নাই। স্যার আরেকবার একটু দেখেন। হ্যাঁ, শিওর শিওর, আমি পুরো ব্যাপারটাই আবার দেখাই। আপনি আগে সূত্রটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, সূত্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য একদম ইজিয়ার। আচ্ছা, আমি এখানে আরো কিছু জায়গা নিয়ে নিই, তাতে হচ্ছে আপনাদের জন্য দেখাতে সুবিধা হবে। আমি একদম স্টেপ বাই স্টেপ যাব, জাস্ট সূত্র দেখব, সূত্র দেখে দেখে আমি স্টেপ বাই স্টেপ যাব। আমি এটাকে একটু উপরে নিয়ে নিই। খেয়াল করে দেখেন কি বলছিলাম, যে আমরা ভ্যারিয়েন্স বের করতে পারি। ভ্যারিয়েন্স মানে হচ্ছে ডিসপারশনের একটা ব্যাপার। ডিসপারশনের ব্যাপারটা কি, যে প্রতিটা ভ্যালু তার গড় থেকে কি পরিমাণ দূরে অবস্থান করছে সেটাই আমরা এই ভ্যারিয়েন্সের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, ভ্যারিয়েন্সের মাধ্যমে জানতে পারি। আচ্ছা, এখন ধরেন এগুলো হচ্ছে সবগুলো কি ওজন। ওজন হলে 12 কেজি, এটা খুব খারাপ দেখায় যদিও, কারণ কোনো মানুষের ওজন এত কম হইলে তো বিপদ। ঠিক আছে, 8 কেজি ওজন। আচ্ছা, তারপরেও ইমাজিন করেন যে এটা হচ্ছে তাদের, আচ্ছা দরকার নেই, এটা হচ্ছে তাদের মার্কস। ধরেন ম্যাথ পরীক্ষার মার্কস। ঠিক আছে, 16 জন স্টুডেন্ট ছিল ক্লাসের মধ্যে, তাদের ম্যাথ পরীক্ষার মার্কস। ঠিক আছে, তো এখন আমরা সূত্রের দিকে খেয়াল করি। কি বলছে, এক্স মাইনাস মিউ। মিউ দিয়ে আমরা কি বুঝি? মিনকে বুঝি, তাই না? গড়, গড়কে বুঝি। এক্স মাইনাস মিউ মানে হচ্ছে, আমাকে প্রথমে এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস মিউ, এক্স টু মাইনাস মিউ, এক্স থ্রি মাইনাস মিউ, এভাবে যেতে হবে। তো আমি আসেন প্রতিটার ডিফারেন্সটা বের করার চেষ্টা করি। আমি সূত্র দেখে দেখে আগাবো, সূত্র যেমন আমি তেমন। হ্যাঁ, সূত্র যেভাবে যাবে আমার কাজও সেভাবে হবে। তা আমি প্রথমটার জন্য বের করলাম, মানে এক্স ওয়ান মাইনাস মিউ বের হয়ে গেল। তা আমি বাকিগুলোর জন্য যদি বের করি তখন কি আসলো, এক্স টু মাইনাস মিউ, এক্স থ্রি মাইনাস মিউ। হ্যাঁ, এইভাবে আমি সবগুলোর জন্য বের করলাম। এবার আমি সূত্রের মধ্যে যদি লক্ষ্য করি যে এই যে ডিফারেন্সটা বের করলাম, এই ডিফারেন্সটাকে সে স্কোয়ার করেছে। তা আমিও এটাকে স্কোয়ার করে আসলে বের করতে হবে আমাকে। যে স্কোয়ার কিভাবে করব, এইটাকে যদি আমি এটা দিয়েই আবার গুণ দিয়ে দিই, তাতেই তো স্কোয়ার বের হয়ে যাবে, তাই না? 25.4938 কে যদি আমি স্কোয়ার করি তখন এই রেজাল্টটা আসে। তা আমি বাকিগুলোর জন্য রেজাল্ট বের করে ফেললাম, একদম 16 পর্যন্ত যা আছে সেগুলোর স্কোয়ার বের করলাম। এবার আমি দেখলাম যে এই সবগুলোর যোগফল সে বের করতে বলছে, অর্থাৎ সামেশন দিয়ে সে যোগফল বের করতে বলছে। তা আমি আসেন যোগফল বের করি। যোগফলটা কি, সাম সাম অফ দিস নাম্বারস, রাইট? এই সবগুলো। আচ্ছা, এক মিনিট। বাট এন্টার দিলাম, এই চলে আসলো কত, তো এটার এই যে উপরের অংশটার ক্যালকুলেশন শেষ। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে আরেকভাবে, সেটা হচ্ছে কি, ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে কি নাম্বার অফ অ্যাপিয়ারেন্স, অথবা এখানে বলতে পারি 16টা আছে, তো 16 দিয়ে ভাগ হবে এটা। তো এই যে আমি 16 বের করে রাখছি। তো এখন পপুলেশন ভ্যারিয়েন্সটা কি, আর ডট পি, এটার মানে হচ্ছে গিয়ে উপরেরটা ডিভাইডেড বাই কত, 16। এই চলে আসলো পপুলেশন ভ্যারিয়েন্সের রেজাল্ট। বুঝতে পারলাম? জি স্যার। বুঝতে পারলাম। ঠিক এই কাজটা, এই লেন্দি কাজটাই যদি আমি এই সূত্রের মাধ্যমে করি, মানে এই ফাংশনটা ইউজ করে করি, যে var ডট p, var ডট p,
তারপর শুধু আমাকে সে নাম্বারগুলো জানতে চাচ্ছে যে নাম্বারগুলো কি কি, আর কিছুই আমাকে করে দিতে হবে না, বাকি কাজ সে নিজেই করে নিবে। আমি জাস্ট নাম্বারগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার দিলাম, দেখলাম যে একই রেজাল্ট আমাকে দিচ্ছে। মানে দেখেন এত লম্বা প্রসেসটাকে সে ছোট্ট করে শেষ করে দিল। ঠিক একইভাবে যদি আমি কাজটা করি, সেটা কি করব, স্যাম্পলের জন্য যখন আমি একই কাজটা করব, একদম উপরের কাজটা যা করেছি ঠিক তাই, কিন্তু স্যাম্পলের ক্ষেত্রে শুধু n-1 হবে। উপরেরটা কি ছিল, n ছিল কত, 16, আর n-1 মানে কি 16 - 1, তার মানে কত, 15। 16 থেকে 1 বাদ দিলে তো 15 থাকে, ভালো কথা। তো এখন ভাগ হবে শুধু 15 দিয়ে। আসেন 15 দিয়ে ভাগ করব কাকে, উপরে যা আছে ঠিক তাকে, ডিভাইডেড বাই কত, 15, এটা আসবে। এখন আসেন দেখি স্যাম্পলের, ধরেন এখন এটা আমার স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পলের জন্য মান আসলো এটা। দেখি তো এই লম্বা প্রসেসটাকে এভাবে না করে যদি আমি শুধু একটা ফাংশন ইউজ করি var.s, তখন দেখি রেজাল্ট কি আসে। দেখেন তো দেখি আনসার মিলছে কিনা, এইটা আর এটা কি মিলে গেছে, জি স্যার। কি বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে এখন আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে কিছুই না, এই এই যে রেজাল্ট আমরা পেলাম, এটাকে যদি আমি আবার রুট করে দেই, তখন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন রুট কেন করব, আমি তো উত্তর পেয়েছি, আমি তো ডিসপারশনটা জেনে গেলাম, তাহলে কেন করব? আসলে ঘটনা কি জানেন, এই প্রতিটাই তো ধরেন এক একটা মার্কস, তাই না? ধরেন হচ্ছে আপনি যদি আপনাকে যদি বলি যে 10টা টাকা যদি আপনার হাতে দেই আমি, কিংবা 100 টাকা যদি আপনার হাতে দেই, তখন এটা কি আপনি শুধু 100 বলে চিনবেন, না এটাকে বলবেন 100 টাকা? এটা ইউনিট তো সেটার সাথে আছে, তাই না? আপনি যদি 100 কিলোমিটার হাঁটেন, তারপর তো আপনি বলবেন যে 100 কিলোমিটার, এই কিলোমিটার তো তার ইউনিট, এটা তো তার সাথে থাকতে হবে, নাহলে 100 দিয়ে কি বোঝানো যায়? 100 দিয়ে 100 টাকা হতে পারে, 100 দিয়ে 100 কিলোমিটার হতে পারে, 100 দিয়ে 100 মাইল হতে পারে। সো ইউনিটটা তো তার সাথে আছে। যখন আমি স্কোয়ার গুলো করলাম, তখন ওই ইউনিটের উপরেও কিন্তু স্কোয়ার হয়েছে। তখন এগুলার ব্যাপারটা কি হয়েছে জানেন, এটা তো মার্কস ছিল, এটা হয়ে গেছে 649.31, সরি 9313 মার্কস স্কোয়ার। বুঝতে পারছেন? নাম্বারের উপরেও স্কোয়ার হয়েছে, ওই ইউনিটের উপরেও তো তার স্কোয়ার আছে। বুঝতে পারলাম না মনে হয়, নাকি? তখন রেজাল্টটা আসলে এরকম লাগে দেখতে। ধরেন হচ্ছে মার্কস স্কোয়ার, তার ইউনিটটাও সে স্কোয়ার করে ফেলেছে। এখন ইউনিটটার থেকে তো আমার স্কোয়ারটা বাদ দিতে হবে, তাই না? কারণ মার্কস ব্যাপারটা চিনি আমরা, কিন্তু মার্কস স্কোয়ার বলতে তো আসলে দুনিয়াতে কোনো শব্দ নাই, কিংবা এটা দিয়ে আসলে কিছু বোঝানো যায় না। কিলোমিটার স্কোয়ার, কোনো মিনিং আছে এটা? কিলোমিটার তো বুঝলাম, কিন্তু কিলোমিটার স্কোয়ারের তো কোনো মিনিং নাই, আছে? টাকা স্কোয়ার, ডলার স্কোয়ার, কোনো মিনিং আছে এটা? এটা কিছুই বুঝায় না আসলে, এটা কোনো অর্থবোধক বিষয় হইল না। কিন্তু ক্যালকুলেশনের জন্য যখন আমি এটার উপর স্কোয়ার করেছি, তখন তো এই স্কোয়ারটা এই ইউনিটের উপরেও হয়েছে। এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য ম্যাথমেটিক্যালি আমরা এটার উপর যখন, এই টোটালটার উপরে যখন আবার আমরা রুট করে দিব, তখন যে রেজাল্টটা বের হবে সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পারলাম? তাহলে এই যে পপুলেশনের জন্য আমরা যেটা বের করেছি, সেটার উপরে যদি আমি আবার একটা রুট করে দেই, তাহলে যা আসবে তাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশন। যদি আমি স্যাম্পলের জন্য যা বের করেছি, সেটার উপর যদি আমি আবার রুট করে দেই, তাতে যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্যাম্পল। আসেন তো দেখি কি হয়, একটু দেখি। ইকুয়াল, এবার স্যাম্পলের জন্য আগে করি। আচ্ছা, সরি কি করতেছি, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্যাম্পল সিলেক্ট করলাম, শুধু নাম্বারগুলো দিয়ে দিলেই হবে, এত এত কাহিনী আমাদের করতেই হবে না, ঠিক আছে? জাস্ট ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার, এই চলে আসলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন পপুলেশনের জন্য যদি কাজ করি, এসটিডি, তারপর আমরা দেখতে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর পপুলেশনটাকে সিলেক্ট করে একইভাবে যদি আমি আমার শুধু এক্স এর মানগুলোকে সিলেক্ট করে দেই এবং এন্টার দিয়ে দেই, ব্যাস চলে আসবে। বুঝতে পারলাম সবাই? হ্যালো? হ্যাঁ, বুঝি নাই। কেউ কিছু বলছেন? জি, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারলে খুব ভালো কথা। তাহলে এতটুকু পর্যন্ত যদি সবাই বুঝে থাকি তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। ঠিক আছে? আমাদের একদম জি ভাই, তানভীর ভাই, জি ভাই। ভ্যারিয়েন্স স্যাম্পল যেটা যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি n-1, এই n-1 হওয়ার কারণে এখানে আগে যেহেতু আমরা দেখছিলাম n এর ভ্যালু আসছে 16, হুম, হুম। 16 ডিজিট আছে, 1 হচ্ছে 15 থাকছে, রাইট। তাহলে কি 15টা আমার স্যাম্পল হচ্ছে? জি, তখন 15টা স্যাম্পল হবে। এখন যদি এখানে 100টা ভ্যালু থাকতো, সেখানে আমি 1 বাদ দিলে পরে 99টা আমার স্যাম্পল হতো রাইট, ইনস্টেড অফ পপুলেশন। রাইট, রাইট, আচ্ছা, এক্স্যাক্টলি। মানে এটা ইউনিভার্সাল ফর্মুলা আর কি। ইউনিভার্সাল ফর্মুলা। এটার পিছনে আরো অনেক রকমের থিওরি আছে। কেন আমরা 1 বাদ দেই এটা নিয়ে বিরাট আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, তো ওইটার দিকে যাচ্ছি না আরকি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তানভীর ভাই, এটা কি ওই যে পরিসংখ্যানে যে আছে গাণিতিক গড়, যোজিত গড়, দ্বিঘাত গড়, এগুলো নাকি? হ্যাঁ, 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 গড়। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, মধ্যমা। এটা নিয়ে আলোচনা প্রচলন, ছিল। এগুলো তো করছি, এগুলো হ্যাঁ, হচ্ছে এটা ইন্টারমিডিয়েট লেভেলে হয়তোবা আপনারা সবাই করেছেন। ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিক লেভেলে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড উম, ডেভিয়েশন কে আপনারা হয়তোবা চিনেছেন, বাংলায় হচ্ছে ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। ঠিক আছে? আমার 200 মার্কস ছিল ইন্টারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি কি কমার্সে ছিলেন? হ্যাঁ, আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমিও হচ্ছে ইন্টারমিডিয়েটে কমার্সে ছিলাম। তারপর আবার 200 গ্র্যাজুয়েশন নাম্বার করেছি সায়েন্সে। 200 নাম্বার করছি আর কি ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক। এই ম্যাথগুলো হচ্ছে স্যার আমরা অনার্সে পুরো একটা স্ট্যাটিস্টিক্স পুরো বইতের মধ্যে এগুলো সব আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। সবাইকেই আমরা তো করছি। করতে হয়। সবাইকেই করতে স্ট্যাটিস্টিক্স এর একটা আসলে করতে হয়। কমার্সে পড়লে পরিসংখ্যান না করে উপায় নেই, করতে হয়। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ, আমারও ছিল পরিসংখ্যান। আমার 4th সাবজেক্ট হিসেবে ছিল পরিসংখ্যান। হ্যাঁ, পরিসংখ্যান আর অর্থনীতি, এই দুটা জিনিস কমন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। ঠিক আছে, তাহলে সবাই যখন পারে, এটা তো কম বেশি তাহলে থিওরি আগের থেকেই সবার ক্লিয়ার ছিল। জাস্ট আমি আবার একটু দেখালাম যে কি করে আমরা এক্সেল এর মাধ্যমে এই লম্বা ক্যালকুলেশনটাকে ছোট করে ফেলতে পারি। খুব সহজেই করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মজার কিছু জিনিস শিখবো আজকে। আশা করি ওগুলো খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে। আমি আমার পরের লেকচারটা শুরু করি। হ্যাঁ, এই ওপেন হয়ে গেল আমাদের আজকের লেকচার। আগেরটা ডিলিট করে দিই, মানে কেটে দিচ্ছি আর কি। আচ্ছা, আমাদের যদি এরকম হয় যে কখনো আমরা দুটো সেলের মধ্যে দুটো ইনফরমেশন পেয়েছি, ধরেন একটা জায়গায় আছে মাইক্রোসফট আর একটা জায়গায় আছে এক্সেল। এবার আপনি কোনো একটা তৃতীয় সেলে চিন্তা করছেন যে এই দুটো শব্দকে একসাথে যোগ করে আপনি কাজ করবেন। হ্যাঁ, কিভাবে আপনি সেটা করবেন? আপনি সেটা টাইপ করতে পারেন, কিন্তু সেটা আমি কেন করব? সেটা তো অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এজন্য আমি একটা সূত্র ব্যবহার করব যার নাম হচ্ছে কনক্যাটিনেট, অথবা একটা ফাংশন ব্যবহার করব যে কনক্যাটিনেট। আমি লিখছি কনক্যাটিনেট, কনক্যাটিনেট। এই চলে আসলো কনক্যাটিনেট, অথবা কনক্যাট, দুইটাই হতে পারে। তো কনক্যাটিনেট দিচ্ছি। কনক্যাটিনেট দেওয়ার পর আপনি বলছেন কি টেক্সট 1, টেক্সট 2, টেক্সট, তারপর ডট 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 ডট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যতগুলো সেলই থাকুক না কেন এবং সেই সেলগুলোতে যত ইনফরমেশনই থাকুক না কেন, আমি চাইলে সেগুলোকে জয়েন করতে পারবো। ঠিক আছে? তা আমার এখানে যেহেতু দুইটা, কাজে আমি দোনোটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, কি সমস্যা? আচ্ছা, আচ্ছা, সরি, 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 সরি। কনক্যাটিনেট একটা, কমা, দুইটা, এন্টার। দেখতে পারলাম মাইক্রোসফট এক্সেল একসাথে চলে এসেছে। আলাদা আলাদা সেলে ছিল,
একটা সেলে চলে এসেছে। এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি তাহলে আমি দেখব যে বাকিগুলোর জন্য আমার রেজাল্ট কি চলে এসেছে। বুঝতে পারলাম সবাই? জি বুঝছি। আচ্ছা, জি বুঝতে পারছি। এবার প্রশ্ন হতে পারে যে তানভীর ভাই এই যে লেখাটা তো একসাথে হয়ে গেল, মাইক্রোসফট তো একটা ওয়ার্ড না, এটা তো মাঝখানে স্পেস থাকা দরকার ছিল। তো আপনি কি করবেন তখন? এটার জন্য এখানে স্পেস কি করে দিবেন? তখন আপনি কি করবেন, এই যে প্রথমটা সিলেক্ট করেছেন তারপর ইনভার্টেড কমা দিবেন। একটা ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিবেন এবং ইনভার্টেড কমা শেষ হয়ে গেলেও একটা কমা দিবেন। মানে কি, প্রথম সেলটা সিলেক্ট হলো, কমা দিলাম, ইনভার্টেড কমা শুরু করলাম, ভিতরে একটা স্পেস দিলাম, ইনভার্টেড কমা শেষ হলো, কমা দিচ্ছি এবং আরেকটা সেলকে সিলেক্ট করে দিয়েছি। এবার আমি যদি এন্টার দেই আমি দেখব ঠিক মাঝখানে এটা একটা স্পেস গ্যাপ হয়ে গেছে। বুঝতে পারলাম? যদি আপনি এটার ভিতরে যদি 3টা স্পেসও দিতেন তাতে 3 স্পেস পরিমাণ দূরত্ব আপনি এখানে পেয়ে যেতেন। বুঝতে পারলাম সবাই? হুম, পারবো একটু সবাই? রিপিট করেন আরেকবার। ওকে, শিওর। আমি কি করব, এই দুটো সেলের মধ্যে যা আছে সেগুলোকে একটা সেলে নিয়ে আসব। তার জন্য আমি যে সূত্রটা ব্যবহার করব অথবা যে ফাংশনটা ব্যবহার করব তার নাম হচ্ছে কনক্যাটিনেট। কনক্যাটিনেট লিখলাম, তারপর আমাকে বলছে কি টেক্সট 1 কমা টেক্সট 2 কমা Concatenate. তারপর আমি কি করলাম, প্রথম টেক্সট হিসাবে এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর দিচ্ছি কমা। কমা দেওয়ার পরে এবার আমি কি করতে চাই, মাইক্রোসফট এবং এক্সেল এই দুইটার মাঝখানে কি রাখতে চাই, একটা স্পেস রাখতে চাই। সেই স্পেসটা আমি ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। ঠিক আছে, সরি, ইনভার্টেড কমার ভিতরে আমি এই যে একটা স্পেস দিলাম, তারপর আমি আবারও কমা দিলাম এবং আমার কি করব, দ্বিতীয় টেক্সটটাকে সিলেক্ট করব এবং এন্টার দিব। দেখেন এখানে একটা স্পেসও আছে মাঝখানে এবং দুটো আলাদা শব্দ একটা সেলে চলে এসেছে। এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি অথবা এখানে এসে ডাবল ক্লিক করি তাতে আমার বাকিগুলোর জন্য সেম রেজাল্ট চলে আসবে। বুঝতে পারলাম ভাই? জি বুঝছি। যদি আমি এখানে একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। কে কথা বলছেন ভাই? আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, একটু আবার সুমন ভাই কথা বলছেন না? জি 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 সুমন ভাই আপনার কথা এত আস্তে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না। জি আমি যেটা বলতে চাচ্ছি যে উম, এ, মাঝখানে যে স্পেসটা সেটা বুঝলাম, কিন্তু মাইক্রোসফট এক্সেল দুইটা ওয়ার্ড এখানে রেড, মানে যে সূত্র বসার পর রেড কালারটা আসতেছে, কিন্তু ওটা তো হচ্ছে কালো কালার আছে, সেটা কালারের ডিপেন্ড হচ্ছে। সেটা আমরা কিভাবে যদি কালো করতে চাই তাহলে কিভাবে করতে পারি? আচ্ছা আচ্ছা, এটা কিছু না, আমি আসলে রেড কালার সিলেক্ট করে রেখেছি তো এই জন্য আসছে, আর কিছু না। টেক্সটটা হচ্ছে রেড করে দিয়েছি এই জন্য আসছে। আপনি এটা ব্ল্যাক করে দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে। জি ওকে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আরেকভাবে এটা করা যায়, কনক্যাটিনেট ধরেন আপনি ভুলে গেলেন যে আপনার কনক্যাটিনেটটা আপনার মনে নাই, তখন আপনি আরেকভাবে করতে পারেন। ইকুয়াল, এই সেলটাকে সিলেক্ট করে আপনি কি করেন, এম্পারস্যান্ড দেন। এম্পারস্যান্ড, এম্পারস্যান্ড দেওয়ার পর আপনি কি করেন, ওই ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস রেখে আবারও এম্পারস্যান্ড দেন, সরি, এবং আপনার পরের সেলটাকে সিলেক্ট করে আপনি এন্টার দিয়ে দেন। দেখেন একই রেজাল্ট দিবে, একই রকম আপনি উত্তর পাবেন। ঠিক আছে, দুই ভাবেই করা যায়, আমরা দুটোই শিখে নিলাম। পারবো না সবাই? জি পারবো। জি পারবো। থ্যাংক ইউ। এবার আমরা যেহেতু দুইটা টেক্সটকে কিংবা তার চেয়ে বেশি টেক্সটকে জয়েন করা শিখলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেক্সটকে কি করে ভাগ করে ফেলতে হয়। যেমন আপনার সামনে একটা নাম আছে, যেমন জহিন রিতা, রিতা নিতা, তো ফার্স্ট নেম সেকেন্ড নেম কি আপনি আলাদা আলাদা কি করবেন, সেলের মধ্যে ইনপুট দিবেন। তো কিভাবে সেটা করা যায় আসেন আমরা এটা দেখি। আপনি জাস্ট প্রথম সেলটাকে সিলেক্ট করছেন অথবা সবগুলোকে সিলেক্ট করছেন, ইটস আপ টু ইউ, আপনি যেটা যেটা খুশি করতে পারেন। তারপর আপনি চলে যাচ্ছেন ডেটাতে। কোথায় যাবেন, এই ডেটা অপশনে। ডেটা অপশনে যাওয়ার পর আপনি চলে যাবেন টেক্সট টু কলামস, এই অপশনটাতে ক্লিক করেন।
ক্লিক করার পর আপনি দেখবেন যে দুইটা প্রসিডিওর আছে, একটা হচ্ছে ডিলিমিটেড আর একটা হচ্ছে ফিক্সড উইথ। আপনি ডিলিমিটেড দিয়ে করবেন, ফিক্সড উইথ দিয়ে কখনোই করবেন না, কারণ এটা মোটেও এফিশিয়েন্ট কিছু না। তারপরেও আমরা দেখব এটা কিভাবে করে, তবে আমরা সাধারণত ডিলিমিটেড দিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, এই ফাংশনটার ঠিক নিচের দিকে আমরা একটা প্রিভিউ বক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন এই নামগুলো দেখতে কেমন, কি অবস্থায় আছে, আদৌ কি তারা একসাথে আছে না ভাগ হয়ে গেছে, এটা কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি। ভালো কথা, আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর আমাকে যা তারা বলছে সেটা হচ্ছে যে এই যে জহির রিতা তারা ভাগ হয়েছে কি দিয়ে, তাদের মাঝখানে ডিভাইডরটা কার, এটা কি কোনো কমা, এটা কি কোনো স্পেস, না কোনো ট্যাব, না কোনো অন্য কিছু, সেটা তারা জানতে চাচ্ছে। তা আমি বলে দিলাম এরা হচ্ছে আসলে স্পেস দিয়ে দুটো শব্দকে আলাদা করা হয়েছে। দেখেন সাথে সাথেই কিন্তু তারা আলাদা হয়ে গেল, দেখেছি আমরা যখন আমি স্পেসকে সিলেক্ট করে দিলাম, সাথে সাথেই যখন দেখলো হ্যাঁ এটা স্পেস দিয়েই তো ডিভাইডেড, তখন সাথে সাথেই তারা দুটো সেলে আলাদা হয়ে গেল। যাচ্ছি নেক্সটে। নেক্সটে যাওয়ার পর বলতেছে ডেস্টিনেশন, অর্থাৎ কোথায় আপনাকে এটার রেজাল্ট গুলো সে দেখাবে। আমি বললাম এখান থেকে তুমি আমাকে দেখাও। জাস্ট আমি ফার্স্ট সেলটাকে সিলেক্ট করে দিলাম, তাতেই আমার হয়ে যাবে, এবং আমি ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা, ওকে দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম আলাদা হয়ে গেছে। বুঝতে পারলাম সবাই? নাকি আবার দেখাবো? না একটু রিপিট করেন, এটা একটু রিপিট করেন। ওকে ফাইন, আবার রিপিট করছি। আমি এইগুলোকে কি করব, দুটা আলাদা আলাদা সেলে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমকে নিয়ে যাব। আমি কি করলাম, আমার ডেটা সবগুলোকে সিলেক্ট করলাম। সবগুলোকে যেহেতু করব তাই আমি সবগুলোকে সিলেক্ট করলাম। ডেটাতে গেলাম, ডেটা থেকে চলে গেলাম টেক্সট টু কলামে। টেক্সট টু কলামে যাওয়ার পর ডিলিমিটেড, ডিলিমিটেডে যাওয়ার পর নেক্সট, নেক্সটে যাওয়ার পর হ্যাঁ এই দুটো সেলের মাঝখানের আসলে ব্যাপারটা কি, কি দিয়ে সেটা আসলে আলাদা হওয়া, এখন এখন কি করে আলাদা হওয়া আছে। তো এটা আমি দেখলাম এটা স্পেস দিয়ে এটাকে ডিভাইড করা হয়েছে, তো আমি স্পেস অপশনটাকে সিলেক্ট করে দিলাম। তারপর চলে গেলাম নেক্সটে। নেক্সটে যাওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করছে যে এটা ডেস্টিনেশনটা কোথায়, মানে হচ্ছে ডেস্টিনেশন আপনাকে কোথায় দেখাবে, রেজাল্টটা কোথা থেকে সে দেখানো শুরু করবে। তা আপনি এই সেলটাকে সিলেক্ট করে দিলেন যে এখান থেকে তুমি আমাকে দেখানো শুরু করো, রেজাল্টটা এখান থেকে দেওয়া শুরু করবে। তখন আপনি ফিনিশ দিয়ে দিলেন এবং ওকে দিয়ে দিলেন, দেখেন আপনার এটা হয়ে গেল। বুঝতে পারলাম এবার? আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই, পরের প্রবলেমগুলো সেম। হ্যাঁ, পরের প্রবলেমগুলো সেম, আমরা এগুলো যখন দেখব আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন এখানে কিছু নাম দেওয়া আছে, সেই নামগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবার আর স্পেস দেওয়া নাই, এবার একটা এম্পারসেন্ট, এটাকে এন্ড বলে অনেকে, কিন্তু এটার আসল নাম হচ্ছে এম্পারসেন্ট। এই এম্পারসেন্ট দিয়ে কিন্তু সেগুলোকে ভাগ করা, আলাদা করা। জন কবির, জন এন্ড কবির আর কি, লুক এন্ড নিক, নিতা এন্ড কেভিন, হ্যাঁ এইভাবে কিন্তু আলাদা আলাদা করা। তা আমি কি করলাম, এই সবগুলোকে সিলেক্ট করলাম। তারপর আবার চলে গেলাম ডেটাতে, ডেটা থেকে চলে যাচ্ছি টেক্সট টু কলামে। টেক্সট টু কলামে যাওয়ার পর স্বাভাবিকভাবেই ডিলিমিটেড ফাংশনটা দেখ, এই ফাংশন থেকেই আমরা ফার্দার কাজে করব। তো নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর এবার আমি যদি দেখি এখানে ট্যাব আছে, সেমিকলন আছে, কমা আছে, স্পেস আছে, কিন্তু এম্পারসেন্ট তো নাই। কি করব সেটার জন্য আমরা আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করে এই আদার্সের মধ্যে আমি এম্পারসেন্টকে টাইপ করে দিব, এবং আমরা সাথে সাথেই দেখতে পাচ্ছি যে আমাদের এই যে একসাথে যেই সেলের মধ্যে ইনফরমেশন গুলো ছিল প্রিভিউতে, সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। আপনি নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পর ডেস্টিনেশন থেকে আপনি কি করেন, আবারও একটা সেলকে সিলেক্ট করে দেন। যদি সিলেক্ট না করে দিতেন তাহলে এখান থেকে ইনফরমেশন গুলো দেখানো শুরু করতো, এখানে জন লুক থাকতো আর এখানে চলে আসতো কি কবির, নিক, কেভিন, এগুলো এখানে চলে আসতো। কিন্তু আমি তো চাই আমার এগুলো থাকুক, ব্যবসা আমি বললাম তোমার স্টার্টিং পয়েন্ট হবে এখান থেকে, তারপর তুমি যা করতে পারো করো। তারপর আমি কি করলাম, ফিনিশ দিয়ে দিলাম। দেখেন আলাদা হয়ে গেছে। বুঝতে পারলাম সবাই? জি বুঝছি। আচ্ছা, এবার এটা বলেন তো, এটা কি, এবার আমাকে কেউ একজন হেল্প করবেন, কে করবেন? আমি এগুলোকে আলাদা করব, এগুলোকে আলাদা করব, কিভাবে করব? সবগুলো সিলেক্ট করলাম, তারপর কে বলবেন আমাকে? তারপর ডাটাতে যাব। রাইট, ডেটাতে গেলাম, তারপর
টেক্সট টু কলামে যাব। হ্যাঁ, টেক্সট টু কলামে যাচ্ছি। তারপর এটা তারপর নেক্সট ডিলিমিটেড। হ্যাঁ, ডিলিমিটেড দেওয়া আছে। তারপর নেক্সটে যাব। হ্যাঁ, তারপর আমি পিয়ানো রাখবো। হ্যাঁ, এবং হচ্ছে এই google.com এগুলোকে আলাদা করব। তাতে কি করতে হবে আমাকে? আদার্সে @ দিলে হবে। এক্স্যাক্টলি, আদার্সে @ দিয়ে দিব। হ্যাঁ, এই যে আলাদা প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর ডেস্টিনেশন থেকে কি করব? এই প্রথম এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, ঠিক ঠিক। তারপর কি করব? ফিনিশ। এক্স্যাক্টলি। এই চলে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম। বস এখানে একটা প্রশ্ন আছে। জি, এখানে আমরা 2 জনকে ভাগ করতেছি। যদি আমাদের 3 জন 4 জন 5 জন হতো তাহলে কিভাবে হতো? আচ্ছা, সমস্যা নাই, কোনোই সমস্যা নাই। কারণ এখানে খেয়াল করে দেখেন, প্রতিটাই তো আছে জন এন্ড কবির, তাই তো? এখানে যদি জি। অন্য আরেকটা থাকতো, বলেন তো দেখি কি কি দিব বলেন তো দেখি? নিতা, কারণ এখানে দেই নিতা। জন, কবির, নিতা, তিনটা নাম। তাহলে তো আমাদের তিনটা আলাদা আলাদা হওয়া চাই, তাই না? জি। তিনটা আলাদা আলাদা হওয়া চাই। তা আমি কি করলাম? আমি প্রথমটাই করি। টেক্সট টু কলাম, নেক্সটে যাচ্ছি, সরি ডিলিমিটেড, নেক্সটে যাচ্ছি এবং বলছি এটা স্পেস দিয়ে ভাগ করা আছে। ঠিক আছে? তিনটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে অলরেডি। তা আমি কি করব? নেক্সটে যাই, বললাম তুমি আমার এখান থেকে দেওয়া শুরু করো, ফিনিশ দিচ্ছি, দেখেন আলাদা আলাদা হয়েছে। হয়েছে? জি। আপনার ওয়ার্ড যতগুলোই থাকুক, আপনি জাস্ট তাদেরকে বলে দেন কি দিয়ে তারা ভাগ হয়েছে, তাইলেই হবে। বুঝতে পারলাম? জি, বুঝছি। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটার নাম হচ্ছে। তানভীর ভাই, জি ভাই। ছোট্ট একটা প্রশ্ন। জি ভাই। আগে প্রশ্নকারী যিনি ছিলেন ভাই, ওনার সাথেই অনেকটা কানেক্টেড। হুম হুম। এই তিনটা যদি থাকে, কথার কথা এখানে তিনটা নাম না থেকে কারো একজন রোল নাম্বার থাকলো, তো এখন আমি রোল নাম্বারটা একটা কলাম একটা সেলে রাখতে যাচ্ছি আর নাম দুইটাকে আরেকটা সেলে রাখতে যাচ্ছি। এই ফর্মুলা বা যেই মেথডে আমরা এখানে কাজ করলাম, এটা দিয়ে কি আমরা ওই কাজটা করতে পারবো? আমি আপনার ফরম্যাটটা বুঝি নাই। এখানে হচ্ছে নাম আছে, সাথে কি রোল নাম্বার আছে? নিতার পরিবর্তে এখানে আমরা যদি রোল নাম্বারটা নেই, ধরা হচ্ছে তার হচ্ছে 01, তাই তো? এক্স্যাক্টলি। এখন সমস্যা নাই, জন, একই এখন কথা। আমি আচ্ছা না আমি বলতে চাচ্ছি যে জন, রিতা, জহিন, রিতা এইটা একটা সেলে আসবে আর 01টা আরেকটা সেলে আসবে। আচ্ছা, না এই ক্ষেত্রে আবার এটা হবে না। ওকে, এই ঠিক ক্ষেত্রে আছে। হবে না, কারণ এখানে একটা স্পেস আছে, এখানেও স্পেস আছে। তো স্পেস জি পাওয়া জি জি, মাত্রই সে আলাদা করা শুরু করবে। এক্স্যাক্টলি। বুঝতে আচ্ছা, পারলাম? ঠিক আছে। জি। আচ্ছা, তবে থ্যাংক ইউ। প্রসিডিওর একটা আছে, সেটা আমরা আরেকটু পরে দেখবো, এটা শেষ করে নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এখন খেয়াল করে দেখেন, আমরা একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে ডিলিমিটেড দেখেছি, কিন্তু ওই যে আরেকটা যে কি জানি ছিল সেটা কিন্তু দেখি নাই। আসেন ওটা একটু দেখে আসি যে ঘটনা আসলে ওইখানে কি দাঁড়ায়। তো আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর টেক্সট টু কলামসে গেলাম, বললাম যে ফিক্সড উইথ। তো ফিক্সড উইথ এর আসলে বিষয়টা হচ্ছে একটা স্কেলিং করে সে। এই দেখেন সে একটা স্কেলিং করতেছে প্রিভিউতে। তা আমি যদি বলি যে পিয়ানোর এই জায়গা থেকে সে কেটে ফেলবে, এই যে দেখেন একটা দাগ দিয়ে দিল সে সাথে সাথে। তো দেখেন এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু জিনিস ঠিক মতো এসেছে, কিছু জিনিস ঠিক মতো আসে নাই। আচ্ছা, তারপরেও আমরা ডেস্টিনেশনটা ঠিক করে জাস্ট দেখি যে আসলে ঘটনা কি দাঁড়ায়। আমি ফিনিশ দিয়ে দিচ্ছি, ওকে দিচ্ছি। দেখেন তো দেখি ভাগ কি ঠিক মতো হয়েছে? হয় নাই। কখনো ঠিক আছে, কখনো হয় নাই। নাহলে আমরা বুঝতে পারলাম যে এটার একটা লিমিটেশন আছে, তাই না? জি, কখনো এর দ্বারা আসছে আর কখনো আসে নাই, মানে ঠিক মতো হয় নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা অ্যাডভান্স জিনিস দেখব, এত কষ্ট করে আসলে করার দরকার নেই। হ্যাঁ, এবং আমাদের যে ভাই তিনি একটা প্রশ্ন করেছিলেন, ওনার উত্তরটাও এখানে চলে আসবে, আর সেটার নাম হচ্ছে গিয়ে ফ্ল্যাশ ফিল।
আমরা যে টেক্সট ব্রেক করতেছি সেটার খুব অ্যাডভান্স একটা ব্যাপার হচ্ছে এটা, আরো সহজে করা যায়। যেমন আপনি কি করতে চান, জহিন রিতা আলাদা আলাদা করতে চান, তা আপনি প্রথমটাতে শুধু লিখে দিবেন JOHIN, তারপর পরেরটাতে লিখে দিবেন রিতা। এই তো লিখলেন, লিখার পর আপনি কি করেন, এই ডেটার মধ্যেই আপনি পাবেন ফ্ল্যাশ ফিল, জাস্ট ক্লিক করেন, এই চলে আসলো। আবার রিতাকে সিলেক্ট করে ক্লিক করেন, চলে আসলো। হ্যাঁ বস আরেকবার দেখাবেন। আচ্ছা, শিওর শিওর, আবার দেখাই। জাস্ট আপনাকে কি করতে হবে, যে প্রথমটা আর কি লিখে দিতে হবে তাকে। আপনি প্রথমটা লিখে দেন জহিন, তারপরেরটা লিখে দেন রিতা। আপনি তাকে বলে দিলেন যে এইভাবে আসলে ঘটনাটা দাঁড়াবে। হ্যাঁ, আপনি তারপরে হচ্ছে জহিনকে জাস্ট সিলেক্ট করেন, এই ডেটা থেকে এই যে টেক্সট টু কলামের সাথেই পাবেন আপনি ফ্ল্যাশ ফিল, এটাতে জাস্ট একটা ক্লিক করেন, লেফট ক্লিক করেন, দেখবেন চলে আসছে সব। এর প্রথমগুলো সবগুলো আলাদা হয়ে গেছে। রিতাকে সিলেক্ট করেন, ফ্ল্যাশ ফিলে ক্লিক করেন, চলে আসবে। ওই এত ধানাই পানাইয়ের প্রয়োজন নাই এখানে। ঠিক আছে, খুব সহজ, এটা বেশ অ্যাডভান্স। বুঝতে পারলাম? জি বুঝছি। এবার আমাদের ওই ভাইয়ের কথার উত্তর দিই। ধরেন হচ্ছে এখানে জহিন রিতা আছে এবং তার পাশে কি দেওয়া আছে, 01। এখানে আছে কি, ধরেন হচ্ছে আরে 02, তারপর এখানে দেওয়া আছে 03, তারপর দেওয়া আছে 04, 05, 06 এবং 07। এই তো, এটা ধরেন তাদের রোল নাম্বার একসাথে আছে। আমি প্রথমটাতে লিখে দিলাম জহিন রিতা, এখানে লিখে দিলাম 01। তারপর দেখি ঘটনা কি দাঁড়ায়। আচ্ছা, এখানে 1 আসছে, কেন আসছে এটা সম্পর্কে একটু পরে আবার বলবো, তার আগে এটাকে টেক্সট করে দিয়ে নিই আগে। এটা নিয়ে বলছি, এটা কি করে হলো এটা আমি পরে বলবো। বুঝতে পারলাম? জি তার মানে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমরা এটা করতে পারি। আচ্ছা, এখন বলছিলাম যে এটাকে কেন আমি 001 লিখার পর কেন এটা চলে গেল, এই সেম প্রবলেমটা আমি এখানে করব। দেখবেন একই ভাই জিরোটা আসে কিভাবে? হ্যাঁ, আসবে কি করে, আনবো কি করে সেটাই আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখেন, এখানে মোবাইল নাম্বার আছে, ঠিক আছে? আমি কি করলাম, 01 প্রথম 5টা ডিজিট রাখবো, বাকিগুলোকে আরেক জায়গায় রাখবো, পরের 6টাকে আর আলাদা সেলে রাখবো। 01670, তাই তো? দেখেন 0 গায়েব কেন, কারণ এটা এখন নাম্বার হিসাবে আছে, জেনারেল মোডে আছে, কিন্তু এগুলাকে সে এখন নাম্বার কাউন্ট করছে। তো নাম্বারের ক্ষেত্রে আমরা কি জানি যে ম্যাথমেটিক্যালি ডানের যেই 0 সেটার একটা মূল্য থাকলেও বামের শূন্যের কোনো মূল্য নাই, তাই সেটাকে সে অমিট করে দেয়। তো এখন আমাকে কি বলতে হবে, যে এক্সেল কে বোঝাতে হবে এটা কিন্তু নাম্বার না, এটা একটা টেক্সট। হ্যাঁ, তো টেক্সট যখন হয়ে যাবে, যখন এটা টেক্সট অথবা স্ট্রিং যখন হয়ে যাবে, তখন সে 0 কে আর নাম্বার হিসেবে কাউন্ট করবে না। আমি কি করব, এই জেনারেল থেকে তাকে বলে দিব এটাকে তুমি টেক্সট হিসাবে চিন্তা করো। এ বি সি ডি ই এফ জি এটা যেমন টেক্সট, ঠিক তেমনি ভাবে এই 1 2 3 4 কে তুমি টেক্সট হিসাবে চিন্তা করো। তখন দেখবেন সে আর 0 কে বাদ দিবে না। বুঝতে পারলাম? কারণ সে এখন এগুলোকে নাম্বার হিসাবে আর চেনে না, সে চেনে এগুলোকে টেক্সট হিসাবে। এখন আমি কি করলাম, পরের 6টা ডিজিট লিখি 03, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে গিয়ে 46 লিখলাম। লেখার পর আমি কি করলাম, ডেটাতে গেলাম, ডেটাতে যাওয়ার পর ফ্ল্যাশ ফিল, ব্যাস চলে আসলো। আবারও দিচ্ছি ফ্ল্যাশ ফিল, ব্যাস পরের 6টা চলে আসলো। বুঝতে পারলাম? এখানেও কিন্তু একটা ঝামেলা লেগেছে, এখানে একটা 0 ছিল, কেন আসে নাই, কারণ এটাকে সে নাম্বার কাউন্ট করছে। আর এটা থেকে বের হয়ে আসার জন্য আমার কি করতে হবে, সেলগুলোকে জেনারেল থেকে টেক্সটে নিয়ে যেতে হবে, টেক্সট। এখন যদি আমি এখানে একটা 0 লিখি, এটা থাকবে,
এটা আর যাবে না। বুঝতে পারলাম? আরেকবার একটু দেখান যদি। শিওর দেখাচ্ছি। কিছুই না, এই যে নাম্বারগুলো বাঁয়ের এগুলো দেখো নাম্বার, তাই না? এক্সেল তো নাম্বার চেনে, নাম্বার। আচ্ছা, এগুলো এখন তো টেক্সট হয়ে আছে, আমি এগুলোকে আগে জেনারেল করে দিই। খেয়াল করে দেখেন, যখন আমি বলছি যে 01670, তখন সে এটাকে চিন্তা করছে এটা তো একটা নাম্বার। তো নাম্বারের ক্ষেত্রে বাঁয়ের যে শূন্য সেটার কিন্তু কোনো ভ্যালু নাই, এটা কিন্তু কোনো ভ্যালু রাখে না, রাখে? কোনো ভ্যালু রাখে না। কিন্তু যদি ডানের শূন্য থাকতো তাহলে কিন্তু সেটা একটা ভ্যালু থাকতো। একের পর শূন্য দিলে সেটা 10 হয়, তারপর আরেকটা শূন্য দিলে সেটা 100 হয়। কিন্তু একের আগে শূন্য দিলে সেটা একই থাকে, একের আগে 3টা শূন্য দিলে এক। সেটা একই থাকবে, তাই না? কাজে সে চিন্তা করে কি, যেহেতু জিরোর কোনো মূল্য নাই তাহলে এটা বাদ। কিন্তু আমি তো তাকে বাদ দিতে চাই না, আমার তো জিরোর ভ্যালু আছে। এখানে ভ্যালু আছে বলতে কি, এটা তো আমার দরকার। দ্যাটস ওয়াই আমি তাকে কি করলাম, এই সেলগুলোকে, হ্যাঁ, এই যে এই সেলগুলোকে জেনারেল মোড থেকে নিয়ে আমি এটাকে টেক্সট মোডে নিয়ে গেলাম। এখন সে এবিসিডির যে মূল্যায়ন সে যেভাবে করে, এগুলোরও মূল্যায়ন সে ঠিক সেভাবেই করবে। কারণ জিরো বললেও সে তাহলে টেক্সট বুঝবে, নাম্বার বুঝবে না। তাহলে জেনারেল থেকে টেক্সট নেব কোন ফাংশনে? এটা এই ফাংশন কোন জায়গায় ক্লিক করলেন? এই যে হোমে গেলাম, এই হোম থেকে যে উপরে আচ্ছা, উপরে, হ্যাঁ, এখানে হোমে আপনি হোমে পাবেন, হ্যাঁ, এই হোম থেকে ওকে ওকে। এই যে জেনারেল তো দেওয়া থাকে, এখানে নাম্বার আছে, জেনারেল আছে, অনেক কিছু আছে, তার একদম নিচের দিকে পাবেন টেক্সট। টেক্সট ওকে ঠিক আছে, এবং ওকে। তারপরের 6টা ডিজিট আবার লিখি, 03, তারপর কত, 1946। কিভাবে আলাদা করব? এবার এটাকে সিলেক্ট করব, ডেটাতে যাব, ফ্ল্যাশ ফিলে একটা ক্লিক করব, ব্যাস চলে আসলো। আবারও সিলেক্ট করলাম, ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম, ব্যাস চলে আসলো। বুঝতে পারলাম এবার সবাই? ওকে ওকে, এবার যদি সবাই বুঝে থাকি তাহলে এক কাজ করি, বুঝার আগে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তো অ্যাটেন্ডেন্সটা নিতে আমাকে একটু হেল্প করেন তো। আচ্ছা, আজকে তো হচ্ছে কত তারিখ, কি আসছে? আজকে 5 তারিখ মনে হয়। আজকে 5 তারিখ। ও, আমাদের তো হচ্ছে বিগত ক্লাসটা হচ্ছে মিস গেছে, তাই না? আমার আসলে ক্লাস নেওয়ার কথাই ছিল, এখন আমি আবার করেছি বাসা চেঞ্জ। তো আমি কোনোভাবেই আসলে কুলিয়ে উঠতে পারছিলাম না যে কি করে যে শেষ করব। তো শেষ মুহূর্তে আমি বলে দিলাম অফিসে যেন একটা নোটিশ দিয়ে দেয়। আপনারা নোটিশটা পেয়েছেন কি? জি, পেয়েছিলাম ফেসবুক পেজে। আচ্ছা, জি স্যার পাইছি। ওই ফেসবুক পেজের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকবেন, তাহলে হচ্ছে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, যা হোক, সমস্যা নেই। আজকে হচ্ছে 5 তারিখ, আজকে আমরা একটু দেখি। আচ্ছা, মোহাম্মদ নজরুল, না, নাজমুল ভাই, হ্যাঁ, নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই নেই। আচ্ছা, তারপর হচ্ছে তাসনিম আপু আছেন? হ্যালো, নেই। তারপর হচ্ছে রিয়াজ ভাই আছেন? রিয়াজ উদ্দিন ভাই, কি ব্যাপার? তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে নাইম, নাইম ভাই আছেন? আচ্ছা, আপনাদের শামীম ভাই, আপনার হচ্ছে মাইক্রোফোনটা অন আছে, একটু যদি অফ করে দিতেন, প্রয়োজন ছাড়া তো দরকার নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর যেটা হচ্ছে গিয়ে জিন্নাতুন নেসা আপু আছেন? নেই, কি ব্যাপার? ফাইরুজ রহমান আপু আছেন? কি ব্যাপার, কেউ নাই? স্যার জুনায়েদ মুস্তাফা ভাই আছেন? আছি ভাইয়া। থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাশেদুল করিম ভাই? জি আছে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে শাহনাজ বেগম আপু আছেন? আচ্ছা, জি, থ্যাংক ইউ।
সুমন ভাই আছেন? জি আসি, আমার নামটা একটু চেঞ্জ হবে। জি জি, একটু বলবেন নামটা? এমডি জি, এমডি এমডি ডট, হ্যাঁ, MOS MOS TA TA FEZAR VZAR রহমান RAHMAN। আচ্ছা, ঠিক আমি আছে। প্রথম ক্লাসটায় আমি প্রথম ক্লাসটায় ছিলাম, দ্বিতীয়টায় ছিলাম না। ওকে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার কালারটাও চেঞ্জ করে দিই তাতে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপর হচ্ছে মোহাম্মদ মিন্টু হোসেন ভাই আছেন? আমি আছি স্যার। ওকে, থ্যাংক ইউ। মিন্টু হোসেন আচ্ছা, তারপর শামীম আহমেদ ভাই আছেন? জি আছি। জি, থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে তানভীর হাসান ভাই আছেন? জি স্যার আছে। ওকে, থ্যাংক ইউ। পলাশ সাহা ভাই আছেন? জি স্যার। ওকে, আপনার নামটা কি ঠিক আছে? হ্যাঁ, পলাশ কুমার সাহা। কুমার রাখবো? হ্যাঁ, দিতে পারেন। আচ্ছা, ওই আপনার সার্টিফিকেট নেমে ওই আছে। সার্টিফিকেট নেমে কি কুমার রাখবে? হ্যাঁ হ্যাঁ, আছে ওটা। ওকে, ঠিক আছে তাহলে। আমি সেকেন্ড ক্লাসটা করতে পারিনি, অ্যাবসেন্ট ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি ভিডিওটা দেখেছেন তো? হ্যাঁ, দেখছি ফার্স্ট ভিডিওটা। ক্লাসটা ছিলেন, তাহলে সেটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা যেটা এখন আরেকজন যে টিপু টিপু চৌধুরী ভাই আছেন? নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা, এবার হচ্ছে আপনারা আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে দিন যদি প্রয়োজন না থাকে। যদি প্রয়োজন হ্যালো থাকে স্যার। অন করবেন। স্যার জি জি, স্যার ফাইরুজ রহমান প্রেজেন্ট। আমি তখন আমার মাইক্রোফোনে একটু ট্রাবল হচ্ছিল ওকে বলে ওকে, বলতে নো পারি। প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে, দিয়ে দিয়েছি, হ্যাঁ। স্যার ওকে, কখন নেই সব ইগলা লাগানো জি, এবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, টিপু ভাই, হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো টিপু ভাই বলছেন? ভাই, টিপু চৌধুরী বলছিলাম। জি 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 জি। আমি আছি। আচ্ছা, জি, আপনার নামটা কি ঠিক আছে? আমি গত দুটো ক্লাস মিস করলাম। আমার TIPUCHOWDHURY হ্যাঁ, টিপু এই নামেই চৌধুরী। তাহলে হচ্ছে আপনার সার্টিফিকেট আসবে, ঠিক আছে? জি, জি। ঠিক আছে, আমি আপনাকে আমি গত দুটো ক্লাস মিস করলাম। হুম, সেটা দেখতে পাচ্ছি। সমস্যা নাই। আপনি জাস্ট প্রিভিয়াস ক্লাসের হচ্ছে ভিডিওগুলো দেখেন। যদি কোনো প্রবলেম ফেস করেন যে এই টপিকগুলো আমি ধরতে পারিনি, বুঝতে পারিনি, আপনি হচ্ছে নেক্সট ক্লাস যেটা আমাদের, ওই ক্লাসে আবার শুরুতে বলবেন জি, যে এটা আমি বুঝি নাই, আমি আবার বুঝাই দিব। জি। তানভীর ভাই, জি ভাই। আমি তাসনিম, আমি প্রেজেন্ট ছিলাম। আমার নেট কানেকশন আচ্ছা, পুয়ার, আচ্ছা, বারবার কেটে যাচ্ছে এই ফেসবুক জন্য। পেজে আমি কিভাবে এড হব? জি, ফেসবুকের বুঝি নাই। টিপু ভাই কিছু, ফেসবুক পেজে আমি কিভাবে এড হব? আচ্ছা ফেসবুক পেজের কথা যে বললাম। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে আপনার, সরি, আমি গত দুটো ক্লাস করি নাই তো। আচ্ছা সো সমস্যা নেই, আমি আবার বলছি আপনাকে, সমস্যা নেই, সবার উদ্দেশ্যে এবার বলা। আপনি দেখবেন আপনার মেইলের মধ্যে হয়তো ফার্স্ট যে মেইলটা আপনাদেরকে ওয়েলকামিং মেইল যেটা করা হয়েছিল, ফার্স্ট ক্লাসের জন্য যে লিংক পাঠিয়ে যে মেইলটা করা হয়েছিল, সেখানে হচ্ছে একটা গ্রুপের কথা বলা হয়েছে যে জয়েন দিস গ্রুপ, এই গ্রুপে জয়েন করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের জন্য ডেডিকেটেড একটা গ্রুপ আছে ফেসবুকে, ওইটার লিংকটা আপনি ওখানে পাবেন। অথবা এমন মনে হয় যে, হ্যাঁ, হ্যাঁ ওটা লিংক দেওয়া আছে তো, লিংক দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের। জি জি, ওই লিংকটা আপনি ওখানে পাবেন, ঠিক আছে? আপনি জাস্ট আপনার মেইলগুলো চেক করেন, তাহলেই পাবেন। জি, আমি তো ফেসবুকে গিয়ে ওই লিংকটা দিয়েছি, বাট আমার তাতে শো করতেছে না। শো করছে না? আচ্ছা, সমস্যা নাই। কেন আমি বুঝতে পারতেছি না। আজকে আবারও হচ্ছে আপনাদের যে মেইলটা পাঠাবো ক্লাস শেষে, আপনাদের রেকর্ড সহ, তারপর হচ্ছে আপনাদের এই যে লেকচার শিট সহ যে মেইলটা পাঠাবো, ওখানে আবারও হচ্ছে আপনাদেরকে আমি আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দিব, হ্যাঁ? আজকেও দিয়ে দিব, যেন আপনি ওটা দেখে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হয়ে যাবে আশা করি। ওকে, ঠিক আছে, আমরা পড়ায় ব্যাক করি। ওকে, থ্যাংক ইউ ভাই। ইউ আর ওয়েলকাম, সমস্যা নাই।
ফিল্টারিং। যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং শব্দটার মাথায় আসলেই আমাদের মাথার মধ্যে আসে পানির ফিল্টারের কথা, তাই না? পানির ফিল্টার তো আমাদের সবার ঘরে ঘরেই আছে এবং আমরা সবাই কি করি, পানি যদি ওটাতে দেই, যাবতীয় যত দূষিত বিষয়গুলো আছে সেগুলো সে কি করে, ছেঁকে বিশুদ্ধ অংশটুকুকে আপনার সামনে উপস্থাপন করে, ঠিক আছে, যেটা পানযোগ্য করে তোলে। ঠিক একইভাবে এখানেও ফিল্টারিং এর কনসেপ্টটা সেম। আপনি যেটা অনেক যদিও থাকে আপনার সাথে, আপনি সেগুলোকে আপনার প্রয়োজন অনুযায়ী ফিল্টার করতে পারবেন, ছাঁটাই বাছাই করে আপনি আপনার প্রয়োজনীয় অংশটুকুকে সামনে রাখতে পারবেন। কিভাবে করব আমরা এই ফিল্টারিং? এই ফিল্টারিং করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডেটাটাকে সিলেক্ট করতে হবে। একটা শর্টকাট দেখাই আপনাদেরকে, দেখিয়েছি কিনা মনে নাই, তারপরেও দেখাই। আপনি যখন এখানে আমি বলেছিলাম প্রায় 1800 কোটি ডেটা মানে সেল আছে এখানে, প্রতিটা সেলকে যদি আমি গণনা করতে থাকি প্রায় 1800 কোটি সেল পাবেন। আপনি যদি কোনো ব্ল্যাঙ্ক সেলের মধ্যে ক্লিক করে Ctrl+A দেন তাহলে সেই 1800 কোটি সেল সিলেক্ট হয়ে যাবে, মানে পুরো ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে গেছে। আমার তো পুরোটা দরকার নাই। আমি যদি যেটা আছে এমন এক জায়গায় এসে একটা সিলেক্ট করে Ctrl+A তে টিপ দেই, তাহলে হচ্ছে শুধু আমার যে অংশটুকুতে ডেটা আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারলাম সবাই? কি করব, এখানে যে কোনো একটা সেলকে সিলেক্ট করে আপনি জাস্ট Ctrl+A দেন, ব্যাস সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার Ctrl+A, A ফর অল, হ্যাঁ এভাবে চিন্তা করেন, A ফর অল, জাস্ট আপনি কন্ট্রোলটাকে চাপ দিয়ে ধরে A তে টিপ দিবেন। এবার ফিল্টার আপনি কোথায় কোথায় পাবেন? ফিল্টার আপনি অনেক জায়গায় পাবেন, যার মধ্যে একটা হচ্ছে আপনি যদি হোম অপশনে যান সেখান থেকে আপনি পাবেন ফাইন্ড এন্ড সিলেক্ট এর মধ্যে ফিল্টার, সরি সর্ট এন্ড ফিল্টারের মধ্যে ফিল্টার পাবেন, এই যে ফিল্টার, ঠিক আছে? এখান থেকে আপনি ফিল্টার অপশন পাবেন, এই ডেটা থেকেও ফিল্টারের এই অপশনটা পাবেন। ভাই আমারটাতে স্যার, ভাই একটু একটু হ্যাঁ, আমারটাতে ব্রেকিং টেক্সট ওটা ইয়ে করতেছে, শো করতেছে স্ক্রিনে। ব্রেকিং টেক্সট আপনি বের হয়ে আবার ঢোকেন তো হয়তোবা আপনার নেটের প্রবলেম। বাকিরাও কি একই প্রবলেম ফেস করছেন? না না ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আপনার নেটের প্রবলেম, আপনি বের হয়ে আবার জয়েন করেন। আচ্ছা স্যার, ওই যে আপনি যে বললেন 1800 কোটিটা সিলেক্ট হয়ে যাবে একসাথে, ওইটা কিভাবে করা যায়? সেটা হচ্ছে সবটা এই লাইন যে কিভাবে? আপনি বাইরে কোন একটা ফাঁকা সেটের মধ্যে যদি সিলেকশন করে আপনি যদি Ctrl+A তে দেন, ওই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। Ctrl+A। হ্যাঁ, আর ডেটার মধ্যে এসে যদি সিলেক্ট করেন তাহলে শুধু ডেটাগুলো সিলেক্ট হবে। আপনার তো সব সিলেক্ট করার প্রয়োজন নেই, তাই না? আপনি জাস্ট ডেটা সিলেক্ট করতে পারলেই হয়। এটা জেনে রাখলাম আর কি। হ্যাঁ, জি শিওর এটা অবশ্যই জেনে রাখাই তো দরকার। আচ্ছা, এবার কি করব, আমরা এই ফিল্টার অপশনটা ওপেন করব। আমি জাস্ট এই ফিল্টারে ক্লিক করলাম, সাথে সাথেই দেখেন এবং আপনার যে শিরোনামগুলো আছে, যেমন এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের নাম এবং সেগুলো প্রোডাক্ট নামে চিহ্নিত হয়েছে। এটা হচ্ছে কোন কোন রিজিয়নে সেল হয়েছে সেগুলোকে রিজিয়ন নামে সেভ করা আছে, কারা কারা সেল করেছে তাদের নামগুলো নেম আকারে সেভ হয়েছে। তো এই প্রতিটা শিরোনামের পাশেই একটা আইকন দেখতে পাচ্ছি, একটা অ্যারো সিম্বল দেখতে পাচ্ছি, তাই? আচ্ছা ভাইয়া, ফিল্টারটা পাবো কোন আগের মধ্যে যদি বলেন, ফিল্টার কোন এই যে জায়গায় পাবো? ডেটা থেকে আগের মধ্যে ফিল্টার বলেন পাবেন, একটু। এই যে ডেটা থেকে ডেটা। ফিল্টার, হ্যাঁ। আচ্ছা অথবা আরেকটা জায়গায় পাবেন হোম থেকে গিয়ে এই যে সর্ট এন্ড ফিল্টার, ঠিক আছে? এই যে এখানে এটা আমাদের ফিল্টার আছে। এটা আমাদের লাগে মাঝে মাঝে আর কি। হ্যাঁ এটা লাগে মানে এইটা খুব কাজের জিনিস। অনেক কিছু ফিল্টার করা লাগে আমাদের। হ্যাঁ, খুব কাজে লাগবে, খুব মনোযোগ দিয়ে দেখেন, অনেক কিছু শিখবো আমরা এখানে। খেয়াল করে দেখেন তো যে একটা হোম থেকে পাবো, আরেকটা আরেকটা কোত্থেকে পাবো বলছিলেন? ডেটা থেকে? একটা পাবো হোম থেকে, আরেকটা পাবো এই যে ডেটা ডেটা থেকে। আচ্ছা। দুই জায়গায় আছে একই জিনিস, হ্যাঁ একই জিনিস, আপনার যখন যেখানে ল্যাপটপে সহজে পাওয়া যায়, কিন্তু মোবাইলে করতে গেলে একটু মানে হোমের থেকে করতে হয় বেশিরভাগই। হ্যাঁ মোবাইলে তো আসলে কাজ করাটাই হ্যাঁ কনভেনিয়েন্ট না, ঠিক আছে? হ্যাঁ হ্যাকার কাজ চালানো। যাই হোক সমস্যা নাই, আপনি যেভাবে করতে চান করতে পারেন, তবে এখানে ফিল্টার পাবেন। এখন ফিল্টারের ইস্যুটা কি? এই যে আইকন গুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আমি ফিল্টার করব। কিভাবে করব? আপনার বস হয়তোবা বলল যে
আপনি এক কাজ করেন তো, এই সবগুলো রিজিয়নের ইনফরমেশন তো এখানে আছে, আমার তো সব জানার দরকার নেই, আপনি শুধু আমাকে ইস্ট রিজিয়নের ইনফরমেশন গুলো দেন। আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে এখানে কি লেখা আছে, সিলেক্ট অল দেওয়া আছে, সবগুলোতেই টিক চিহ্ন দেওয়া আছে। আপনি কি করবেন, প্রথমে সেগুলোকে ডিসিলেক্ট করবেন, মানে হচ্ছে সবগুলো থেকে সিলেকশনটাকে উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর ধরেন ইস্ট রিজিয়নকে সিলেক্ট করে আপনি ওকে দিয়ে দিবেন। দেখেন এখন শুধু ইস্ট রিজিয়নের যে সমস্ত ডেটা আছে সেগুলোই দেখাচ্ছে, বাকিগুলোকে সে উঠাই দিছে, মানে সেগুলো এখানে আছে বাট আপনার সামনে দেখাচ্ছে না, মানে অলরেডি ফিল্টার করা হয়ে গেছে। বুঝতে পারলাম? হুম, সবাই কি বুঝতে পারলাম? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনাকে যদি আবার বলা হয় বুঝলাম ইস্ট রিজিয়নের এই অবস্থা, তাহলে আপনি দেখান তো আমাকে রিতার কি অবস্থা, হ্যাঁ সে কেমন সেল করেছে, তার কি ইনফরমেশন। তো আমি আবার নেমে ক্লিক করলাম, নেম থেকে সবগুলোকে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে কি করলাম, রিতা কোথায় আছে, এই যে রিতা আছে, এটাকে সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিলাম। এই যে এখন রিতার যাবতীয় ইনফরমেশন গুলো একদম ফিল্টার করে সবগুলোর মধ্য থেকে বের করে নিয়ে আসা হলো। ঠিক আছে, তাহলে আমরা কি পারবো এটা? আমরা কিন্তু এখন মাল্টিপল ফিল্টার করে ফেলেছি। খেয়াল করে দেখেন, একটার জন্য ফিল্টার হয়েছে, আরেকটার জন্য ফিল্টার হয়েছে। এবার আপনি যদি বলেন যে না আমার ইস্ট রিজিয়নেও তো বুঝলাম, আমার আসলে সাউথ রিজিয়নেও দরকার, অথবা হচ্ছে আপনার এখন কি দরকার, সবগুলোর ক্ষেত্রে দরকার। এখন সবগুলো তো আসলো না, এসেছে শুধু ইস্ট আর সাউথ। কেন? কারণ রিতা শুধু ইস্ট এবং সাউথের জন্যই প্রযোজ্য, বাকিগুলোতে তার আসলে কোনো ডেটা নাই, তাই ওগুলো আর দেখাচ্ছে না। আপনি ইস্ট আর সাউথটাকে দেখে এবার কি করেন, ওকে দিয়ে দেন। এখন কি দেখছেন, ইস্ট রিজিয়ন এবং সাউথ রিজিয়নে তার সেলস এর অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এখন এভাবে আপনাকে আসলে যে যখন আপনার রিপোর্ট তৈরি করতে হবে, হ্যাঁ সেলস এর রিপোর্ট, তখন আসলে এইভাবে তৈরি করতে হয়, এরকম ফিল্টার করে করে আপনি হচ্ছে রিপোর্ট তৈরি করেন। কি করবেন এখন, যে আপনি এখন রিতার ইনফরমেশন গুলো ফিল্টার করতে চান, ফিল্টার করে তারপর হচ্ছে আপনার অথরিটিকে আপনি একটা ইনফরমেশন দিবেন। আপনি কি করেন, এগুলো সবগুলোকে কপি দেন, কপি দিয়ে ধরেন অন্য একটা জায়গায় অন্য শিটে এসে আপনি কি করেন, পেস্ট করে দেন। কি ব্যাপার, এক মিনিট, আরে কি ব্যাপার, কাজ করছে না কেন? দেখলাম, আচ্ছা দেখি এরকম হয় কেন, সিলেক্ট হয় না কেন, কি কোনো একটা প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম কি, যে এখান থেকে ফিল্টার করে নিয়ে এসে আমি এখানে যখন পেস্ট করে দিলাম, একদম ফিল্টার্ড অবস্থায় আমি আমার ডেটাগুলোকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারলাম বিষয়টা সবাই? জি বুঝছি। আচ্ছা, এবার আপনি যদি সরি, এখন আপনাকে যদি আবার বলা হয় যে আপনি আবার আগের অবস্থায় ব্যাক করেন, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে যে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম, এটাতে যদি ক্লিক করেন তাতেও হবে, অথবা এই যে উপরে ক্লিয়ার আছে এই ক্লিয়ারে ক্লিক করলেও হবে। কি করলাম, এই যে ক্লিয়ার অপশনটা আছে দেখেছেন, সরি এই যে ক্লিয়ার, ক্লিক করেন ব্যাস চলে যাবে। বুঝতে পারলাম সবাই? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ফিল্টারের ব্যাপার স্যাপার। এটা কি আমরা সবাই তাহলে বুঝতে পারলাম? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে যদি আমি বলি যে এটাকে আবার যদি আগের অবস্থানে ফিরিয়ে নিতে হয়, এখন তো এটা ফিল্টার অপশন ওপেন করা আছে, তো কিভাবে এটা কি করব, আবার এই ফিল্টারে যখন আমি ক্লিক করব দেখেন ফিল্টার অপশনটা বন্ধ হয়ে গেছে। জি ঠিক আছে, এই জি তাহলে ফিল্টার আমরা সবাই পারবো তো নাকি, অ্যাসাইনমেন্ট দিলে পারা যাবে? পারবো। আচ্ছা ঠিক আছে। ভাই এবার বেশি গেছিলাম, হ্যাঁ আরেকটু যদি বলতেন শর্টকাটে। আচ্ছা শর্টকাটে যদি বলি, এই সবগুলোকে আমরা সিলেক্ট করব,
সিলেক্ট করার পর ডেটা থেকে ফিল্টারে জাস্ট গিয়ে এখানে একটা ক্লিক করব, ব্যাস আমার ফিল্টার অপশন চালু হয়ে গেল। এবার আপনি কি করেন, এই আইকন গুলো সিলেক্ট করে করে আপনার যেই ইনফরমেশন গুলো রাখা দরকার সেগুলোকে আপনি সিলেক্ট করে দেন। যেমন আপনার দরকার হচ্ছে এখন ওয়েস্ট রিজিয়নের কি অবস্থা, আপনি জাস্ট ওয়েস্ট কে সিলেক্ট করেন, বাকিগুলোকে ডিসিলেক্ট করে দেন। আপনি তারপর ওকে দেন। ওকে দেওয়ার পর দেখবেন যে ওয়েস্ট রিজিয়নে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে, কি প্রোডাক্ট সেল হয়েছে, কারা কারা সেল করেছে, কি ইউনিট পরিমাণ সেল করেছে, তাদের সেলস অ্যামাউন্ট কত, তাদের কস্ট অফ গুডস এর রিপোর্ট কি, সবকিছু আপনি জেনে গেলেন। এবার আপনাকে বললো, আপনার অথরিটি জিজ্ঞেস করলো যে আমার সবারটা দরকার নাই, সবগুলো সেলস রিপ্রেজেন্টেটিভ এর ইনফরমেশন প্রয়োজন নাই, আপনি আমাকে শুধু নিক কি পরিমাণ সেল করেছে, কি সেল করেছে এবং কি পরিমাণ সেল করেছে তা দেন। আপনি নেমে গেলেন, নেম থেকে হচ্ছে সবার নামগুলোকে ডিসিলেক্ট করে দিয়ে আপনি শুধু নিক কে সিলেক্ট করে দেন, তারপর আপনি ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন মিস্টার নিক সাহেব ওয়েস্ট রিজিয়নে বোর্ড সেল করেছে 30 ইউনিট, সিভি সেল করেছে, এর দেখি কিছু একটা বোঝায়, আমি এখন মনে করতে পারছি না, কি জানি মনে করে লিখেছিলাম। তারপর পিসি সেল করেছে এই ইউনিট, এর মানে সিডি হবে, আমি সিভি লিখে রাখছি, বুঝছেন? আচ্ছা, সমস্যা নাই, একটা হইলেই হইলো। তো আপনি এভাবে হচ্ছে তার ফিল্টার করতে পারেন। এখন ফিল্টার তো হয়ে গেল, এবার আপনি সেটাকে আবার ক্লিয়ারও করতে পারেন। ক্লিয়ার করে দিলাম, ব্যাস আমার সবগুলো ফিল্টার করা যেগুলো হয়েছে সেগুলো আবার ফিল্টার অফ, মানে ফিল্টারটা চলে গেল। এবার আপনি ফিল্টার অপশনটাকেও যদি আবার অফ করে দিতে চান, কি করেন, এখানে এসে ফিল্টারে আবার একটা ক্লিক করেন, দেখবেন যে আপনার ফিল্টারের অপশনগুলো চলে গেছে। বুঝতে পারলাম সবাই? জি বুঝছি। জি আচ্ছা, ঠিক আছে। জি, বুঝতে পারছি স্যার। একটা মজার একটা কথা বলা যাবে এখন? জি শিওর। আমার আসলে এক জায়গায় একটা ইন্টারভিউ হয়েছিল। শুধুমাত্র এই যে এখানে ধরেন অসংখ্য ডাটা ছিল। মানে যেটাকে বলে লাখ লাখ ডাটা ছিল। ওখানে ফরেন ইয়ার আরকি আমার ইন্টারভিউ নিয়েছিল। ওখানে জাস্ট আমাকে বের করতে বলছিল যে অক্টোবরের টোটাল সেলস কত হইছে। হ্যাঁ। আমি বোঝাতে পারছি? মানে হ্যাঁ। এই ফিল্টার করে যে বের করা যায় বা এই সিস্টেমে যে বের করা যায়, এই জিনিসটা না জানার কারণে আমি আসলে এই জব জাস্ট ওইটার রেজাল্টটা বের করতে পারছিলাম না। আহা! এটা আর এই যে একটা বিগ অপরচুনিটি মিস, জাস্ট একটা হ্যাঁ, এদের কারণে। একটা ছোট্ট ইনফরমেশন, কিন্তু এটা একদম সহজ একটা ব্যাপার ছিল। ওরা আমাকে অনেক অপশন দিছিল। বলল যে আপনি কোনভাবে পারেন কিনা, যত ধরনের চেষ্টা করেন। মানে অনেকটা টাইম দিছিল। মানে আমার আরো কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো আমি পারছিলাম। এজন্য মানে আমাকে অনেকটা সুযোগ দিয়েছিল। বাট আনফরচুনেটলি এটা আমি বের করতে পারছিলাম না। অনেকবার ট্রাই করছিলাম। বাট এই বিষয়টা তো এভাবে বের করতে হয় আসলে সেটা জানার বাইরেই ছিল। আচ্ছা যাক, হ্যাঁ। এখন থেকে তো পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ এখন থেকে পারা যাবে। ঠিক আছে। ঠিক আছে। আমরা এই হ্যাঁ। ব্যাপারগুলো, হ্যাঁ, ওই যে আপনি বললেন টোটাল সেলস এর টোটালটা, অক্টোবরের টোটাল সেলসটা জানতে চাচ্ছিল, তাই তো? আমরা আরেকটা হ্যাঁ, মজার জিনিস শিখবো খুব শীঘ্রই, হ্যাঁ, 5th অথবা 6th হ্যাঁ, ক্লাসে গিয়ে দেখবেন যে এই ফিল্টার ছাড়াও একটা অ্যাডভান্স ভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, আছে। হ্যাঁ। তো ধৈর্য ধরেন, ঠিক আছে। অনেক কিছু শিখবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। ঠিক আছে। এবার যে বিষয়টা আমরা জানবো সেটার নাম হচ্ছে, একটা জিনিস আপনাদেরকে বলে নিই, হ্যাঁ, অনেকে আমরা এই ভুলটা করি যে আপনার ফিল্টার করবেন, এই যে ফিল্টার করলেন, ফিল্টার করার পর আপনাকে বললো যে এই যে ওয়েস্ট রিজিয়নে কি অবস্থা, আপনি শুধু এটাকে দেন, ইস্ট রিজিয়নটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, ব্যাস। এখন এখান থেকে অনেকে কি করেন, এখানেই হচ্ছে আপনি যোগ করতে যাবেন না, তাতে কিন্তু ইনফরমেশন আসবে না। বুঝতে পারলাম? কারণ খেয়াল করে দেখেন, এখানে আসলে ফিল্টার হয়েছে এবং বাকি রো গুলো আসলে একটার ভিতরে আরেকটা হাইড হয়ে গেছে। খেয়াল করে দেখেন তো কেন বলছি এই কথা। দেখেন তো 5 এর পর 6, তারপর 10, দেখেছেন? মানে 10 নাম্বার রোতে যে ইনফরমেশনটা ছিল সেটা দেখাচ্ছে, তারপর চলে আসছে 18তে, তার মানে এর মাঝখানে তো আরো রো আছে, তাই না? সেগুলোও কিন্তু এখানে আছে। কাজে আপনি যদি এখানেই যদি আপনি যোগ করার চেষ্টা করেন, তাতে রেজাল্ট ভুল আসবে। আপনাকে কি করতে হবে, সব সিলেক্ট করে কপি দিয়ে অন্য একটা শিটে গিয়ে পেস্ট করতে হবে। বুঝতে পারছেন? এখন আর এখানে কোনো বাড়তি কোনো ইনফরমেশন নেই। এখন আপনি যোগ দেন, এই সেলস এর ইনফরমেশন গুলো যোগ দেন, অল্টার ইকুয়াল দিয়ে, ব্যাস চলে আসলো আপনার উত্তর। বুঝতে পারলাম মিন্টু ভাই? এটাও জেনে রাখেন, এটা আপনার জন্য খুব খুব জরুরি হবে একদিন।
হ্যাঁ হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। পরবর্তীতে ভাইয়া আরেকবার একটু দেখান, এটা অল্টার ইয়েটা। আচ্ছা দেখাচ্ছি। ও অল্টারেটটা দেখাবো তাই তো? এটা ফ্যাক্টরটা বুঝি নাই, লাস্ট ফ্যাক্টরটা আমি আর কি। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আপনি ফিল্টার করলেন না, হ্যাঁ ফিল্টার করলেন সেখানে কি আছে, শুধু ইস্টের ব্যাপারগুলো আছে। এই ইস্টের ব্যাপারগুলো যখন আছে খেয়াল করে দেখেন বাকি ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আছে, এগুলো কিন্তু গায়েব হয়ে গেছে এরকম না, এগুলো আছে। কিন্তু আপনি যদি এখন সরাসরি এখান থেকে করতে যান, যোগ বের করেন, ইউনিট টোটাল ইউনিটটা যদি যোগ করতে যান ভুল ইনফরমেশন আসবে। এই জন্য, কারণ আপনি খেয়াল করে দেখেন এই যে 6 এর পর রো নাম্বার কত দিচ্ছে 10, তারপর হচ্ছে 18, তারপর 19, তারপর আবার 25, তার মানে এর মাঝখানেও তো হচ্ছে রো গুলো আছে তাই না? কিছু হাইড হয়ে গেছে আর কি। হাইড হয়ে আছে, রাইট। আপনি কি করেন, এগুলো সবগুলোকে আগে একবার কপি দেন, সিলেক্ট করে কপি দেন, কপি করে অন্য একটা শীটে নিয়ে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই ইনফরমেশনটা ফিল্টার হওয়ার পর এক্স্যাক্টলি যা তাই আছে, এখানে আর কোনো ফিল্টার নেই। বুঝতে পারছেন? এখন যদি আপনি যোগ দেন তাহলে হচ্ছে এক্স্যাক্ট ইনফরমেশনটা আসবে, রেজাল্টটা ঠিক মতোই আসবে, ওইখানে দিলে আসবে না। এটা শুধু খেয়াল রাখেন আর কি। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি। স্যার জাস্ট বোঝার জন্য ওইখানে একটু যোগ দেন তো কি আসে একটু দেখি। যোগ দিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট হ্যাঁ এসেছে তো, এটা আর কি। এসেছে। না না, কখনো কখনো আসে না। আমি কখনো খেয়াল করেছি যে এখানে খুব ঝামেলা হয়, এত বড় একটা ডিজিট এসেছে যে চোখের দেখায় বুঝতে পারছি যে যোগটা হয়নি। যোগ করলেন কিভাবে একটু বলেন একটু কাইন্ডলি। হ্যাঁ, যোগটা করেছি হচ্ছে এই যে সাম শিখিয়েছিলাম না, সাম আপনি কি করতে পারেন, হ্যাঁ 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 হ্যাঁ, এটা দিয়ে করতে পারেন, অথবা আরেকটা শর্টকাট দেখিয়েছিলাম আপনাদেরকে, এই শর্টকাটটা জানতে চাচ্ছি আমি। সবগুলো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে যেখানে যোগফলটা আসবে সেই সেলটাকেও আপনি রাখবেন। হ্যাঁ, তারপর অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল দিবেন। অল্টার সাথে ইকুয়াল, ওকে। এটাই শর্টকাট। হ্যাঁ, যত বড় ডেটাই হোক আপনি 2 সেকেন্ডের মধ্যে করে ফেললেন। আচ্ছা আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেফেস্ট জোন হচ্ছে আলাদা করে নিয়ে কাজ করা। ঠিক আছে, তাতে অ্যাকিউরেট রেজাল্ট আসবে অলওয়েজ, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, সবাই যদি এটা বুঝে থাকি তাহলে হচ্ছে আমি পরের টপিকে যাই, যার নাম হচ্ছে সর্টিং। এই সর্টিং বিষয়টাও খুব কাজে লাগবে আপনাদের। যেমন আমি যখন প্রথমটা সর্টিং এর বিষয়টা এভাবে বুঝাই আপনাদেরকে। ধরেন হচ্ছে আপনার সামনে কিছু ডেটা আছে এবং সেই ডেটাগুলোকে আপনার বলা হচ্ছে এগুলো তো বড় থেকে ছোট আছে, আপনাকে বলা হলো ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য। আপনি কি করলেন, এই সবগুলোকে সিলেক্ট করলেন, করার পর এই যে হোমে চলে যান। হোমে চলে যাওয়ার পর এখানে দেখছেন সর্ট এন্ড ফিল্টার। এখান থেকে আপনি উপরেই দেখতে পাচ্ছেন যে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। এখানে ডেটাগুলো অলরেডি লার্জেস্ট টু স্মলেস্ট আছে এবং আমার প্রশ্নে দেওয়া আছে যে এটা করতে হবে স্মলেস্ট টু লার্জেস্ট। ঠিক আছে, তা আপনি কি করলেন, এই যে স্মলেস্ট টু লার্জেস্ট একটা ক্লিক করে দিলেন, ব্যাস ডেটাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। বুঝতে পারলাম সবাই? আরেকবার। জি জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এক ভাই জিজ্ঞেস বললেন যে আরেকবার, তো আরেকবারও দেখাবো, সমস্যা নেই, আবারও বললে আবারও দেখাবো। তো কি করলাম, আমি জাস্ট ডেটাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে হোম থেকে চলে গেলাম কোথায়, সর্ট এন্ড ফিল্টার। এখান থেকে যে স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট দোনোটাই করা যায়। ঠিক আছে, তা আমি কি দিলাম, স্মলেস্ট টু লার্জেস্ট দিলাম, সাথে সাথেই দেখলাম আমার ডেটাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং হয়ে গেল। মানে এটা সিলেক্ট করার পর দেখো হোমে, হ্যাঁ হোম হোমে যে পাবেন এখান থেকে যে সর্ট এন্ড ফিল্টার। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করে দেখেন, এবার আমাকে কি বলছে, লার্জেস্ট টু স্মলেস্ট করতে বলছে। তা আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আবারও চলে যাই সর্টেড ফিল্টারে, এবার বলছি লার্জেস্ট টু স্মলেস্ট, একটা ক্লিক করব, ব্যাস এখন আমি দেখতে পাচ্ছি যে বড় ডেটাটা সবার আগে, তারপরে একটা সেকেন্ড লার্জেস্ট, থার্ড লার্জেস্ট, এভাবে হচ্ছে ছোট ডেটাটা চলে আসলো সবার নিচে। বুঝতে পারলাম না সবাই? এবার যদি আমি একটু খেয়াল করে দেখি যে এখানে আমার এতক্ষণ ছিল কি ওয়ান সিরিজ অফ ডেটা, একটাই মাত্র রো এবং সেখানে একটাই মাত্র কলাম, সেখানে হচ্ছে ইনফরমেশন গুলো আছে।
এবার কিন্তু আর একটা কলাম নেই, এবার দুইটা কলাম, এবং একটা জায়গায় আছে টেক্সট, একটা জায়গায় আছে নাম্বার। আপনি যদি টেক্সটকে ধরে সিলেকশনটা করেন, আপনার ফার্স্ট সিলেকশন সেলটা যদি হয় এটা টেক্সট, তাহলে কি হবে, আপনি যে সর্ট এন্ড ফিল্টারে যান, দেখবেন A to Z, Z to A এভাবে দেওয়া আছে। আবার আপনি যদি কি করেন, এই যে নাম্বার যেখানে আছে, হ্যাঁ, এই নাম্বারকে ধরে যদি সিলেকশনটা করেন, তাহলে দেখবেন কি হবে, এখানে আসবে কি স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ আপনার সিলেকশন এরিয়াটা যেখান থেকে শুরু সেখান থেকেই সে আসলে অপশনটা দিবে। বুঝতে পারলাম? এটা কি একসাথে সিলেক্ট করতে হবে নাকি আলাদা আলাদা সিলেক্ট করতে হবে? একসাথেই করবেন, এই যে আপনি একসাথেই করলাম, এই যে একসাথে, ঠিক আছে। এবার যে কর্নার ধরে করব সে এখান থেকেই আসবে আসলে। এক্স্যাক্টলি। তো এই যে আমি করলাম, কর্নার ধরে করলাম, তারপর আমি চলে গেলাম, আমি বললাম কি আমি কি এটাকে A to Z দাও, মানে নামের ক্রম অনুযায়ী যার নাম A দিয়ে শুরু সে আগে আসবে। আমি A to Z দিলাম, এই যে আমার এটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলাম? এই যে জন থেকে শুরু হয়েছে এখানে এটা। আবার এটি সেম কাজটা কিন্তু আপনি কি করতে পারেন, ডেটের জন্য করতে পারেন, ঠিক আছে। আপনি ওল্ডেস্ট টু নিউয়েস্ট এভাবে যদি যান, জাস্ট আপনি ডেটগুলোকে সিলেক্ট করেন, সর্ট এন্ড ফিল্টারে যান, এবং দেখবেন এই যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট, যেটা দরকার আপনার। আমি ওল্ডেস্ট টু নিউয়েস্ট দিচ্ছি। এবার দেখেন পুরনো ডেটাটা, আগের ডেটাটা সবার আগে, নতুন ডেটাটা সবার পরে। বুঝতে পারলাম? 1 তারিখ তো সবার পিছনে, তার মানে সেটা পুরাতন। 6 তারিখ হচ্ছে লেটেস্ট, সো 6 তারিখটাকে সবার ইয়েতে রাখা হয়েছে, নিচে রাখা হয়েছে। বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ওকে ফাইন। এবার ডাটাটা আর একটু দেখান, ওই সেলসম্যান এন্ড সেলস ডান, এটা হোল রেকর্ডস ইজ স্টোরড। আচ্ছা ঠিক আছে দেখে যাচ্ছি। আচ্ছা, কি করব, আমি যদি নামের সাপেক্ষে অর্থাৎ A B C D এইভাবে যদি আমি সর্ট করতে চাই, তখন আমার সিলেকশনটা হবে এভাবে, মানে হচ্ছে সিলেকশনটা আগে নামের দিক থেকে হতে হবে। যদি আমি নাম্বার ধরে সর্ট করতে চাই, তাহলে সিলেকশন এরিয়াটা নাম্বারের দিক থেকে হতে হবে। এই এতটুকুই হচ্ছে আসলে টেকনিক। হ্যাঁ, এখন আমি যেহেতু নামের সাপেক্ষে A B C D এই আকারে যেহেতু আমি করতে চাই, সর্ট করতে চাই, তার কারণে আমি এইভাবে সিলেক্ট করলাম, করার পর সর্ট এন্ড ফিল্টারে গেলাম, এবং আমি বললাম যে নাম এ, যার নাম A দিয়ে শুরু সে আগে আসবে, B দিয়ে শুরু হলে সে পরে আসবে, এভাবে আমি বলে দিলাম A to Z দাও। ব্যাস, নামগুলো ঠিক ওইভাবেই সাজানো হয়ে গেল। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, ধরেন আপনার এখানে যা ইনফরমেশন আছে সমস্যা নাই। হ্যাঁ, বলছে সর্ট বাই কালার, কালার ধরে আপনাকে সর্ট করতে বলছে, মানে হচ্ছে আপনার যে সেলটাতে একটা ডিফারেন্ট কালার আছে তাকে বলবে, ধরেন হচ্ছে সবার উপরে রাখতে হবে। আপনি কি করলেন, আপনি আবার সিলেক্ট করলেন। হ্যাঁ, এটা অ্যাডভান্স লেভেলের সর্টিং। হ্যাঁ, আমরা ওটা দেখি এবার। তো সর্ট এন্ড ফিল্টারে যাচ্ছি, তারপর চলে যাব কাস্টম সর্ট। কোথায় যাব? এই কাস্টম সর্টে যাব। কাস্টম সর্টে যাওয়ার পর এরকম একটা অপশন বক্স আমার সামনে আসবে, এবং সেখানে আমি বলছি কি, দেখেন যে অনেকগুলো ইনফরমেশন আছে। তার মধ্যে কি আছে, মাই ডেটা হ্যাজ হেডার্স, এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, এগুলো নিয়ে পরে কথা বলবো। আগে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এরকম, বলছে কি মাই ডেটা হ্যাজ হেডার্স, অর্থাৎ আমার কি ডেটার কোনো শিরোনাম আছে কিনা, শিরোনামের জন্য কিছু আছে কিনা। এখন আমি বললাম যে হ্যাঁ, এখানে তো আছে, সেলসম্যান, সেলস ডান, এগুলো তো শিরোনাম আকারে আছেই, তাই সেটা টিক চিহ্ন দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো আমি টিক চিহ্ন দিয়ে দিতাম। এবার আমার কাজটা কি, এই যে কবির যেখানে আছে সেটা একটা ডিফারেন্ট কালার, এইটা হয়ে যাবে সবার উপরে, সবার উপরে পাঠাই দিব। এটা আমি কি করব, এই কলামের মধ্যে সর্ট বাই কার সাপেক্ষে, এই সেলসম্যানের মধ্যেই তো এটা আছে, তাই না, কবির। আমি সেলসম্যানকে সিলেক্ট করে দিলাম, এই ভ্যারিয়েবলটাকে সিলেক্ট করে দিলাম, এবং বলছে সর্ট অন, কার উপর ভিত্তি করে এটা সর্ট করা হবে, সেলস ভ্যালুর উপর না, আমার তো সেলস ভ্যালুর উপরে না, আমার হচ্ছে সেলের একটা কালার আছে সেটা দিয়ে। আমি ক্লিক করলাম, এখানে বললাম যে সেল কালার সিলেক্ট করে দিলাম, এবং দেখলাম সে আমাকে বলছে যে এটা কি কালার। আমি সিলেক্ট করলাম,
বললাম যে এটা এই কালার। তারপর আমাকে জিজ্ঞেস করছে এটাকে আমি উপরে রাখবো না নিচে পাঠিয়ে দিব। তো আপনি বললেন যে হ্যাঁ উপরেই থাক, অথবা আমি বটমেও রাখতে পারি। আমি বললাম এটা উপরেই থাক। তারপর আমি তাকে বললাম ওকে। দেখেন কবির চলে আসলো সবার উপরে। বুঝতে পেরেছি সবাই? এখানে যদি 2-3 কালার থাকতো তাহলে সরি আবার বলেন। আবার বলবো, 2-3টা কালার থাকলেও সমস্যা নেই, আমরা এটা পরেরটাতে দেখব। হ্যাঁ, পরেরটাতে দেখব মাল্টিপল ফিল্টারিং হবে, সরি মাল্টিপল সর্টিং হবে। কি করব, এই যে ধরেন হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই কবির একটা ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করা আছে। হ্যাঁ, তাকে আমরা পাঠাবো সবার উপরে। কি করলাম, সর্ট এন্ড ফিল্টারে গেলাম, কাস্টম সর্টে গেলাম। কাস্টম সর্টে যাওয়ার পর আমাকে বলছে সর্ট বাই, কাকে ফিল্টার করব। আমি বলে দিলাম যে তুমি তাকে পাবা সেলসম্যানের মধ্যে। ঠিক আছে, এবার সে আমাকে বলছে সর্ট অন, অর্থাৎ কার উপর ভিত্তি করে সর্ট করব, সেলস ভ্যালুস না অন্য কিছু। আমি গিয়ে দেখলাম যেখানে সেলস ভ্যালুস আছে, সেল কালার আছে, ফন্ট কালার আছে, কিংবা অন্য কিছু। হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং আইকন এগুলো আছে। কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, এটা আর এখন নিয়ে ভাবছি না। আমার এটা সর্ট করতে হবে, একটা সেলের মধ্যে কালার দেওয়া আছে, সেই কালারের সাপেক্ষে। আমি কি করলাম, সেল কালারকে সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে বললো যে এটা কি কালার, তখন এই যে কালারটা আছে সিলেক্ট করে দিলাম। তারপর আমাকে বললো এটা কি উপরে পাঠাবো না অন্য কোথাও পাঠাবো। তো এখানে দেখলাম যে উপরে এবং নিচে দুই জায়গায় পাঠানো যায়। আমি উপরে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম, ব্যাস কবির এবং তার সেলস উপরে চলে গেল। বুঝতে পারলাম? দিক নির্দেশনাগুলো দিচ্ছে, এগুলো ঠিকমতো ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার আমরা পরেরটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপল সর্টিং, অ্যাডভান্স লেভেলের সর্টিং করব আমরা এখন। খেয়াল করে দেখেন তো, এই সেম জিনিসকেই আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর এবার আমরা ধরেন কি করব, প্রথমে আমরা নামের সাপেক্ষে করব। না না, প্রথমে আমরা কি বলবো, এই যে নিক সাহেবকে সবার উপরে পাঠাই দিব। তো গেলাম হচ্ছে কাস্টম সর্টিং এ। কিভাবে করব, সর্ট বাই, নিক কোথায় আছে, রেসার। ধরেন প্রথমে রেসারের সাপেক্ষে করছি, ধরেন এই যে রেসার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর বললাম যে সর্ট বাই কি, কালার, সেল কালার। সেখানে হচ্ছে এই যে হলুদ বললাম সবার উপরে। ঠিক আছে, এবার আমার পরবর্তী অবজেক্টিভ হচ্ছে, আমাকে বলছে যে তুমি তো নিককে সবার উপরে পাঠাইছো, ভালো কথা। এবার তুমি তার নামের যে ক্রম এবিসিডি, হ্যাঁ ওই ক্রম অনুযায়ী বাকিদেরকে তুমি সর্ট করো। আমি কি করলাম, অ্যাড লেভেলসে ক্লিক করলাম। দেখেন আর একটা নতুন অপশন এখানে চলে এসেছে। এবার আমি তাকে বললাম কি, এখানে খেয়াল করে দেখেন একটা কিন্তু ক্রোনোলজি মেইনটেইন হচ্ছে। সর্ট বাই, দেন বাই, মানে কি প্রথমে এটা হবে, তারপরে এটা হবে। আচ্ছা, এখানে কি বলছি আমি, এবারও আমি রেসারদেরকে সিলেক্ট করে দিচ্ছি এবং তাকে বলছি কি যে তুমি সেল ভ্যালুর সাপেক্ষে করো এবং তাকে এ টু জেড সাজাও। ভালো কথা। এবার আবারও বলছি, এবার আমাকে বলছে ঠিক আছে তুমি রেসারদের যে নাম সে অনুযায়ী তুমি এ টু জেড সাজাও, তবে মনে রাখো এখানে এক নামে কিন্তু কয়েকজন আছে। আমি দেখলাম যে হ্যাঁ তাই তো, এখানে তো হচ্ছে জেইন নামে দেখা যাচ্ছে 2টা আছে, লোগান নামেও দেখা যাচ্ছে 3জন আছে, নিক নামেও আছে লোকজন। আরে বাপ রে বাপ, কি করবো আমি এখন? তো এখন আমাকে বললো তুমি এক কাজ করো, আমরা আসলে মুরব্বীদের সম্মান করতে চাই। হ্যাঁ, তো তুমি যারা তাদের নামটাই ধরেন, নিক যারা আছে তারা তো থাকবে, কিন্তু নিকের মধ্যে যার বয়স বেশি তারটারে উপরে রাখো, তাহলে সে আবার মাইন্ড করতে পারে। তখন আপনি কি করলেন, আচ্ছা ঠিক আছে, তো এই যে রেসার দিয়ে দিলাম। রেসারের মধ্যে বললাম যে সেলস ভ্যালুস না, রেসার না, তখন তো এইজ হিসাবে চিন্তা করতে হবে। এই যে এইজ কে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, হ্যালো, আপনারা ইয়া করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, আর কার মাইক্রোফোন একটু ঝিঝি আওয়াজ আসছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকে বলা হলো কি জানি বলছিলাম, যে হ্যাঁ বয়োজ্যেষ্ঠকে আমরা উপরে রাখতে চাই। তো তার বললাম এখন বয়স কোথায় পাচ্ছি, এজের মধ্যে পাচ্ছি, কাজে আমি সেই ভ্যারিয়েবলটাকে সিলেক্ট করে দিলাম। এবং সেলস ভ্যালুস, তো সেলস ভ্যালুস এর মধ্যে আমি বললাম যে স্মলেস্ট টু লার্জেস্ট না, তুমি আমাকে দাও কি লার্জেস্ট টু স্মলেস্ট দাও, মানে বড় থেকে ছোট দাও। এবার আমি কি করলাম, ওকে দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন তো সেই অনুযায়ী কি কাজ হয়েছে কিনা।
দেখেন প্রথমে বলেছি নিককে সবার উপরে পাঠাবা, যেটা হলুদ কালারের, সে এলিট পারসন, ঠিক আছে? সে হচ্ছে ধরেন বলতে পারেন যে বিগতবারের চ্যাম্পিয়ন, তাই তার নামটা উপরে থাকা চাই। সে বড় হোক ছোট হোক যা খুশি তা হোক, কিন্তু সে কিন্তু চ্যাম্পিয়ন, তো তারে রাখলাম সবার উপরে। তারপরে হচ্ছে নামের ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। এল আগের লেটার, তারপর এন এসেছে, ও এসেছে, এবং জেড যেহেতু সবার নিচে তাই জেড এসেছে সবার নিচে। এখন আমি দেখলাম লোগানের মধ্যে যার বয়স বেশি তাকে উপরে রাখা হয়েছে, তারপরে দ্বিতীয় জ্যেষ্ঠ মানুষ সে উপরে এসেছে, তারপর হচ্ছে কনিষ্ঠজন। নিকের ক্ষেত্রেও এ শুধু ব্যতিক্রম, বাকিগুলোকে কি করা হয়েছে এইজের ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। অস্কার নামে একজনই আছে, তাই তাকে একজন সিঙ্গেল রাখা হয়েছে, এবং জেইন নামের ব্যাপারটাও কিন্তু বয়সের সাপেক্ষে সিরিয়ালি সাজানো হয়েছে। সবাই কি বুঝতে পারলাম? জি বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে তো খুব ভালো কথা। আমি এখন কি করব দেখেন তো দেখি, আবারও যাই ঠিক একই জায়গায়, কাস্টম সর্ট, এ দেখলাম এই অবস্থা। এবার আমাকে একজন বলল কি যে ঠিক আছে তুমি এটা রাখছো ভালো কথা, তো তুমি আরেক কাজ করো, এইজের সাপেক্ষে তুমি আগে করো। হ্যাঁ, তুমি হচ্ছে রেসের যে নাম এ টু জেড পরে করো, তুমি আগে বয়সটা দেখো। হ্যাঁ, বয়সটা আগে দরকার। হ্যাঁ, বুড়াদেরকে আমরা একটু মানে বেশি সম্মান করতে চাই। যারা বয়স্ক মানুষ তাদের অভিজ্ঞতার জন্য তাদেরকে আমরা সম্মান বেশি করতে চাই। তা আপনি কি করেন? এখন কি এগুলো সব ডিলিট করে দিবেন? না, আপনি কি করেন, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে এখানে হ্যাঁ মুভ আপ অপশনটা আছে, ক্লিক করে দেন। ব্যাস, এটা চলে গেল উপরে। তার মানে কি হয়ে গেল যে আপনার আগে এইটা সর্ট হবে, তারপরে এইজের সাপেক্ষে সর্ট হবে, তারপর হচ্ছে নামের সাপেক্ষে সর্ট হবে। বুঝতে পারলাম? তারপর কি করবেন, আপনি ওকে দিয়ে দিবেন। ব্যাস, এখন দেখেন ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই হয়েছে। এখন আগে বয়স, তারপর হচ্ছে নাম। এখন সবকিছু উল্টাপাল্টা, কারণ এখানে আর কোনো ক্রোনোলজি মেনটেন করা যাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার আপনাকে যদি কেউ বলে যে না আপনারা ভুল হয়ে গেছে, এক কাজ করেন, আপনি আসলে বয়সের ব্যাপারটা বাদ দিয়ে দেন, দরকার নাই, থাক যেমন আছে। সরি, আমি কি হিসাব কি করলাম, আমি শুধু কি করতে চাই, সর্ট করব নামের সাপেক্ষে। তখন আমি কি করলাম, না ধরেন হচ্ছে বয়সের সাপেক্ষেই থাক, আমি হচ্ছে শুধু এই যে নিচের এটাকে ডিলিট করে দিতে চাই, তো এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এই যে ডিলিট লেভেলসে ক্লিক করলাম, ব্যাস আমার এটা ডিলিট হয়ে গেল। আমি ওকে দেই, ব্যাস ফিল্টার ডান, সর্টিংও ডান। বুঝতে পারলাম সবাই? জি বুঝছি। পারবেন না বুঝতে সবাই? পেরেছি। পারবেন? এখন এগুলা কি আর কোনো কোশ্চেন আছে আপনাদের এগুলাতে? না, জি বুঝছি সবই। ওকে দেন, তাহলে আর আজকের নতুন কোনো টপিক নেই। আজকে যা যা শিখলাম তা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আজকে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সেই অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে অ্যাসাইনমেন্টটা করে ওই গ্রুপের মধ্যে আপলোড দিতে হবে। ঠিক আছে? কিভাবে আপলোড দিতে হবে সেটা কি আমি দেখিয়েছিলাম? জি জি। ওকে ফাইন, বলেন আপলোডটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। স্যার, আর আর একবার একটু ওই ইউটিউব থেকে ডাউনলোডটা একটু দেখেন তো একবার। ইউটিউব থেকে ডাউনলোড দেখান, ওটা তো আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি। হ্যাঁ দেখাইছিলাম, বাট ভুলে গেছি, পরে আর বের করতে পারিনি। আচ্ছা, একটু ভিডিওটা দেখে নিন, ওটা একটু লেন্দি ব্যাপার, তো আমি ওটা দেখাইতে যাচ্ছি না আর কি এখন। আচ্ছা, নেক্সট ক্লাসে শুরুতে দেখাই, আপনি আগে ওটা দেখেন, দেখে যদি না বুঝেন তাহলে আমি দেখাই দিব আবার। হ্যাঁ, ঠিক আছে ভাই? ঠিক আছে রাগ করেন না, ঠিক হ্যাঁ আছে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যদি না ঠিক আছে বুঝেন, ভিডিওটা দেখে যদি না বুঝেন আমি দেখাই দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। ওকে ভাই, আচ্ছা আচ্ছা, এটা 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 না, আপনাদের অন্য একটা আইডিতে। আচ্ছা, আপনাদের ব্যাচটা জানি কোনটা, টিআর টিআর, হ্যাঁ এই যে এটা, এই হচ্ছে আপনাদের গ্রুপ, তাই তো? এখানে যদি আপনি আপনার সাধারণত আমরা ফেসবুকে কি আপলোড দিই, ছবি অথবা ভিডিও আপলোড দিই, সেগুলো তো এখান থেকে নরমালি দেওয়া যায়, যে
ফটো অথবা ভিডিও আপলোড দেওয়া, এগুলো এখান থেকে এভাবে নরমালি দেওয়া যায়। কিন্তু এছাড়া যদি আপনি অন্য যে কোনো ফাইল, সেটা ডক ফাইল হতে পারে, সেটা প্রেজেন্টেশন ফাইল হতে পারে, মানে পাওয়ার পয়েন্টের ফাইল হতে পারে, এক্সেল হতে পারে, যে কোনো কিছুই হোক না কেন, সেটার জন্য আপনি চলে যাবেন মোর অপশনে। মোর অপশন গিয়ে তারপর হচ্ছে আপনি অ্যাড ফাইল, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর হচ্ছে যে চুজ ফাইল বলবে। তো এটা যদি আপনার 100 MB এর ছোট ফাইল হয় তাহলেই হচ্ছে আপনি আপলোড দিতে পারবেন, আদারওয়াইজ আপলোড দিতে পারবেন না। যদি বড় ফাইল হয় তাহলে পসিবল না। তো চুজ ফাইলে যান। চুজ ফাইলে যাওয়ার পর ধরেন হচ্ছে এই যে আপনার অ্যাসাইনমেন্ট 6 অথবা এটা হচ্ছে এক্সেল ফাইল, এগুলো হচ্ছে এক্সেল ফাইল। এটা তখন আপনি যে কোনো একটা কি করেন, ওপেন দেন। ওপেন দেওয়ার পর এই যে চলে আসছে, এবার জাস্ট পোস্ট দিয়ে দেন, ব্যাস হয়ে যাবে। এবং অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনি যখনই কোনো কিছু আপলোড দিবেন, ধরেন হচ্ছে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট ফাইল দিব, সেটার মধ্যে লেখা থাকবে কি অ্যাসাইনমেন্ট 1। আপনি যখন আপনি ওটা ডাউনলোড করবেন, ওইটার মধ্যেই হচ্ছে আপনি আপনার কাজকর্ম করবেন। করার পর ওইটাকে হচ্ছে সেভ করে এবং আপনি রিনেম করে দিয়েন একটু। অ্যাসাইনমেন্ট 1 এর পর ব্রেকেট দিয়ে হোক, হাইফেন দিয়ে হোক, যেটা দিয়েই হোক, ব্রেকেটে আপনার নামটা শুধু রিনেমের মধ্যে করে দিয়েন। বুঝেন নাই? যেমন হচ্ছে ধরেন এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, কথার কথা হয়ে গেল। ধরেন হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, আপনি এটাতে কাজ করলেন, কাজ করার পর এটাকে একটু রিনেম করে দিবেন। রিনেম করে পাশে হচ্ছে ব্রেকেটে লিখবেন, ধরেন হচ্ছে আমার নাম তানভীর, আমি লিখছি তানভীর। এই রিনেম করে তারপর হচ্ছে আমি এটাকে আপলোড দিব। বুঝতে পারলাম? কারণ আমি যখন ডাউনলোড দেই তখন আসলে আমি ট্র্যাক হারিয়ে ফেলি যে আমি কারটা ডাউনলোড করলাম। বুঝলাম? যদি আপনি এরকম রিনেম করে দেন তাতে আমার একটু খুব সুবিধা হয় আর কি। এই বিষয়টা আপনারা একটু যত্ন সহকারে একটু খেয়াল রাখেন, হ্যাঁ, নাহলে আমার জন্য বিপদ হয়ে যায় আর কি কখনো কখনো। কি বুঝতে পারলাম সবাই? হ্যালো, আচ্ছা, ওয়েলকাম, ঠিক আছে। আজকে তাহলে এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে দোয়ার মধ্যে রাখেন আপনাদের, যেন আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি ভালোভাবে। জি, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। জি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।